আজ আমাদের স্টুডিওতে স্পেশালিস্ট হিসেবে উপস্থিত রয়েছেন কে এবং কি বিষয় নিয়ে আলোচনা হবে। এই শহরের প্রখ্যাত আয়ুর্বেদ চিকিৎসক এবং অধ্যাপক ডক্টর অচ্যুত ভট্টাচার্য, যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট পেডিয়াট্রিক্স, তিনি রয়েছেন আমাদের অতিথি হিসেবে। এবং আমাদের আজকের বিষয় আয়ুর্বেদ পদ্ধতিতে শিশু রোগের চিকিৎসা ও তার প্রতিকার। মনীষা সঞ্জয়ের কাজ যেমন রোজ থাকে ঠিক তেমনই আপনাদের সঙ্গে আমাদের অতিথির যোগাযোগ করিয়ে দেওয়া, আজকের বিষয়টাকে চালিয়ে নিয়ে যাওয়া। আর আর এই আপনারা চালিয়ে নিয়ে যাওয়ার পথে আপনারা যেমন রয়েছেন আমাদের বিশিষ্ট অতিথি। এবং অচ্যুত বাবুর কাছে যাওয়ার আগে আপনাদের জানিয়ে দিই, আপনাদের প্রশ্ন আপনারা সঞ্জয় আর মনীষাকে পাঠাবেন কি করে। আপনি ফোন করতে পারেন 22488085 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন, কিংবা SMS করতে পারেন নাম্বার 9903059992 এই নাম্বারে। এবং অবশ্যই আকাশবাণী কলকাতা এবং 100.1 FM গোল্ডের পেজ থেকে যে লাইভ হচ্ছে তার নিচে কমেন্ট সেকশনে এসেও কিন্তু ডাক্তারবাবুকে প্রশ্ন করতে পারেন আপনার পছন্দের এবং আপনার জানার জায়গা। সুতরাং এই যে আপনার জানার জায়গা আয়ুর্বেদ নিয়ে এই প্রশ্ন আপনি করবেন, সে কথাই আপনাকে বলার যে যা জানতে চান আজ আমাদের মধ্যে রয়েছেন অচ্যুতবাবু, তাকে জিজ্ঞেস করুন। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আমরা, যেহেতু আপনি একজন আয়ুর্বেদিক চিকিৎসক এবং অধ্যাপক, আপনি নিজে বলছিলেন পড়ানোটা আপনার কাছে অত্যন্ত প্রিয় একটা বিষয়। আমরা প্রথমেই জানতে চাইবো যে শিশু রোগের চিকিৎসা প্রতিকার, এটা নিয়ে আলোচনা তো হবেই, কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রে এই রোগের উৎস আমরা একেবারে খুব কম জানা, তবুও যতটুকু জানি তা হচ্ছে আপনারা খুব ডিফারেন্টলি ভাবেন, আপনাদের শাস্ত্র অনুযায়ী ডিফারেন্টলি ভাবেন। এখান থেকে যদি আলোচনাটা শুরু করেন। হ্যাঁ, আমাদের আয়ুর্বেদ শাস্ত্র মতে আমাদের শরীর তৈরি হয়েছে তিনটি স্তম্ভ দিয়ে। তারা হলো বায়ু, পিত্ত এবং কফ। আমাদের শরীরের যা কিছু গতি এবং স্নায়বিক অ্যাক্টিভিটি সেটা বাত দ্বারা নিয়ন্ত্রিত হয়। বিভিন্ন ধরনের যে পরিপাক, বিপাক এবং আমাদের যে শক্তির উৎস সেটা পিত্ত নিয়ন্ত্রণ করে। এবং আমাদের গঠন, তার স্থায়িত্ব এবং আমাদের বল এবং রোগী বল, রোগকে প্রতিরোধ করার ক্ষমতা আমাদের কফ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই তিনটে স্তম্ভ, যাকে আয়ুর্বেদে ত্রিদোষ তত্ত্ব বলা হয়, এদের সাম্যাবস্থা হচ্ছে আমাদের আরোগ্য। যখন এই তিনটে দোষ, এই ত্রিস্তম্ভ বৈষম্য হয়, তখন আমাদের শরীর আর আরোগ্য অবস্থায় থাকে না, আমাদের শরীর রোগগ্রস্ত হয়। এখন তাহলে আমাকে বলতে হয়, এই তিনটে দোষ কেন বৈষম্য হবে? এই বৈষম্যের প্রধান কারণ হিসেবে বলা হয়েছে তিনটে ব্যাপারকে। একটা আহার, একটা বিহার, একটা হচ্ছে আমাদের মানসিক অবস্থা। তো আমাদের সঠিক আহার, সঠিক সুষম আহারের সঠিক পদ্ধতিতে গ্রহণ শরীরের দোষকে সাম্যাবস্থায় রাখে। আমাদের সঠিক বিহার, বিহার মানে ধরুন আমি বলতে চাইছি সঠিক সময় এবং ঘুম বা নিদ্রা, তারপরে হচ্ছে একটু শরীর পরিচালনা করা, ব্যায়াম করা। হ্যাঁ, এই যে আমাদের বিহার আছে, বিহার, তো এটাও আমাদের দোষগুলোকে নিয়ন্ত্রণ করে। আর ডেফিনেটলি, নিশ্চিতভাবে আমাদের যে মানসিক অবস্থা, আমাদের মানসিক অবস্থার সাম্যাবস্থাও আমাদের দোষকে নিয়ন্ত্রণ করে। তো যদি আমরা এই আহার, বিহার এবং মানসিক অবস্থার কোনো রকম পরিবর্তন হয়, তখন এই দোষের বৈষম্য হয় এবং তারা রোগ তৈরি করে। আচ্ছা, এই যে রোগ তৈরি হয়ে গেল, এবার ধরুন যখন শিশুদের ক্ষেত্রে বলছি, তারা খুবই ছোট, আপনারা সবসময় যে বলে থাকেন যে শরীরের আং থেকে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে হ্যাঁ। শিশুদের ক্ষেত্রে। একটি ছোট বাচ্চা যার সিজন চেঞ্জে যাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে, সেটা একদম টডলার থেকে যারা স্কুল গোয়ার তাদের পর্যন্ত, এই যে সিজন চেঞ্জের সময়টা, বসন্তকাল আসছে, মা বাবারা কি কি সাবধানতা নেবেন যাতে তার শরীরে আমটা কম জন্মায়? আচ্ছা, এই আম কথাটা আপনি বললেন, তো আমি বলি এই আমের উৎপত্তি কিভাবে হয়। আমাদের শরীরে যে ডাইজেস্টিভ ক্যাপাসিটি, আমাদের যে পরিপাক ক্ষমতা, সেটাকে আমরা জঠরাগ্নি বলে থাকি। তো যখন আমরা কোনো আহার গ্রহণ করি, জঠরাগ্নি তার সঠিক পরিপাক করে, আহার রস তৈরি হয় এবং তারপরে উত্তর ধাতু পোষণ হয়, বা আমাদের শরীরে যাবতীয়
যে কলা এবং কোষ আছে তারা পরিপুষ্ট হয়ে শরীরটাকে মেনটেন করে। কিন্তু এই আম হচ্ছে যখন আমাদের এই জঠরাগ্নি বা পরিপাক ক্ষমতা দুর্বল হয়, তখন জঠরাগ্নি দুর্বল হওয়ার জন্যে আমাদের পরিপাক সঠিকভাবে হয় না, এবং এই সঠিকভাবে পরিপাক না হওয়ার জন্যে আহার রসের বদলে যে দূষিত বর্জ্য রস তৈরি হয় তাকে আমরা বলি আম। তাহলে আমরা যেটা বুঝতে পারছি যে এই আম তৈরি হচ্ছে কেন না, উষ্মাণ অল্প বলত্বে না, মানে জঠরাগ্নির দুর্বলতা, পরিপাক ক্ষমতা দুর্বলতা। আমি যদি চাই যে আমার শরীরে আম তৈরি হবে না, তাহলে আমাকে প্রথমেই যেটা করতে হবে, আমাকে সঠিক আহার গ্রহণ করতে হবে। শীতকালে বলি আমাদের শরীরের এই যে বায়ুপিত্ত কফ বললাম, আমাদের বয়স ভেদেও শরীরের এই এক এক বয়সের এক এক অবস্থায় শরীরে এক এক দোষের এক এক অবস্থায় থাকে। মানে শিশুকালে আমাদের শরীরে স্বভাবতই কফের আধিক্য থাকে, মধ্যাবস্থায় পিত্ত এবং বৃদ্ধ অবস্থায় বায়ুর আধিক্য থাকে। তো আমরা বললাম যে শিশুর এমনি শরীরে কফের প্রাধান্য আছে। শীতকালের এবং বসন্তকালে আমাদের এই কফের চয় এবং প্রকোপ হয়, কফ এমনিই বাড়ে। তো কফ তো আমি প্রধানত আমি আগেই ছিলাম, আর আমার কফ আরও বাড়লো। এইবারে শিশুদের আহারও হচ্ছে ওই কফকারক আহার। তারা ভালোবাসে মিষ্টি জিনিস খেতে, ভালোবাসে একটু গুঁড়ো জিনিস খেতে ভালোবাসে, তারা একটু ভাজাভুজি খেতে ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে, ঠান্ডা মানে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে। এরা কি করে কফকে আরও বাড়ায়। এই কফের যে বাড়লো তার প্রভাবে অগ্নিমান্দ হয়। এই অগ্নিমান্দ হওয়ার জন্য আমরস তৈরি হচ্ছে। তাহলে আমাকে যেটা করতে হবে, আমি তো শরীরে যে কফের আমার প্রবর্ধমান অবস্থা এবং ঋতুকালীন যে কফের চাই, আমি তো সেটাকে আটকাতে পারবো না। আমি কি করতে পারি, আমি তাকে সঠিক আহার দিতে পারি। শীতকালে সাধারণভাবে আমি বলছি, যেটা সবার জেনে রাখা উচিত, আমাদের পরিপাক ক্ষমতা প্রবল হয়। আমরা অনেক কিছু খেয়ে হজম করতে পারি, যেটা অন্য কালে হয়তো আমাদের হজম অত সহজে হয় না। এখন নবান্ন ওঠে, নবান্নের পায়েস করা বা আমরা চাল দিয়ে পিঠে তৈরি করি, যেগুলো হয়তো অন্য সময় খেলে কিন্তু আমরা হজম করতে পারবো না। হ্যাঁ, তো পৌষ পার্বণে তো আমাদের কত রকমের আমরা খাবার খাই। কিন্তু শিশুদের ক্ষেত্রে এই বিশেষ অবস্থা, কফের প্রাধান্য অবস্থায় কফের যে প্রকোপ, সেই জন্যে মাকে দেখতে হবে যে তার শিশু কী ধরনের খাবারকে হজম করতে পারছে। আমরা সাধারণ খাবারের মধ্যে বলি আমরা লঘু দেব খাবার, কিন্তু যেটা শরীরের বৃদ্ধিতে কিন্তু সাহায্য করবে। বাল্যাবস্থা এমন একটা সময় যখন শরীরের প্রতিনিয়ত বৃদ্ধি হচ্ছে, আমি তাকে এমন কিছু দিতে পারবো না যা তার শরীরের ক্ষয় করবে। কিছু আহারের কথা বলি, যেমন ধরুন শালি ধান, যেটা আমরা ওরাইজা স্যাটিভা বলছি, সেই শালি ধান, মুগ ডাল, মুগের ডাল বা মুদগো জুস, এইগুলো হচ্ছে আপনার লঘু কিন্তু বৃঙ্ঘন, যা সহজ যে মানে পাচন হয় কিন্তু শরীরকে বৃদ্ধিতে সাহায্য করে। এইবার আমরা তো আহারের মধ্যে বলি যে শরীরে আপনি শালিধান্য খাওয়ান, আপনি মুদগো জুস খাওয়ান। এবার ধরুন বিভিন্ন রকম সবজি পাওয়া যায় বাজারে এই সময়, কিছু সবজি রেস্ট্রিকশন আমরা পরে আসবো। তারা কি সবজি খাওয়াবে না? খাওয়াবে, নিশ্চয়ই খাওয়াবে। কিন্তু আমরা সবজির মধ্যে এমন আমরা আমরা মশলা ইউজ করব যেগুলো সেটাকে আরও রুচিকারক করবে, কারণ কফের প্রাধান্যে তাদের মধ্যে অরুচি আসবে। বাচ্চার যদি সর্দি কাশি হয়, নাক থেকে জল পড়ে, সে এমনিই খেতে চায় না। তাহলে আমরা তাকে রুচিকারক করব কি করে? আমরা সবজির মধ্যে ঔষধ অথচ মশলা, হিং দেব, আমরা জোয়ান দেব, আমরা জিরে দেব, আমরা শুঁট বা আদা শুঁট দেব। এইগুলো দিলে খাবার যেমন একটু রুচিযুক্ত, আমরা খুব অল্প পরিমাণে গোলমরিচ দিতে পারি। এগুলো আমাদের যেটা করবে সেটা যেমন খাবারটাকে রুচিকারক করবে এবং খাবারটা হজম করতে সাহায্য করবে। আম তৈরি হবে না। দুধ শিশুদের অতি প্রিয় জিনিস। তাহলে দুধ কি খাবে না? হ্যাঁ, দুধ খাবে। আমরা দুধের সঙ্গে অল্প একটু মিশিয়ে দেবো। আমরা দুধের সঙ্গে অল্প একটু শুঁট পাউডার মেশাতে পারি, বা আমরা দুধের সঙ্গে সবচেয়ে ভালো হচ্ছে একটু ঘি এবং একটু হলুদ মিশিয়ে দেওয়া। এটা দুধটাকে আরও টেস্টি করবে এবং দুধটাকে সুপাচ্য করবে এবং রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে। এছাড়াও আমাদের আরও যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে, শীতকালে আমরা সাধারণত বাচ্চাদের ভারী ভারী পোশাক পরিয়ে রাখি, তাদের আমরা আউটডোর অ্যাক্টিভিটিস কম, তাদের আমরা বাইরে নিয়ে যাচ্ছি না। একটু রোদ্দুরের মধ্যে পার্কে নিয়ে যেতে হবে, যেখানে তারা রোদ্দুরের মধ্যে একটু খেলাধুলো করবে। ওই ভিটামিন ডিটা ভীষণ দরকার আমাদের শরীরে, বিশেষত শিশুর শরীরে। এবং এছাড়াও একটু খেলাধুলোর মধ্যেই ব্যায়াম জিনিসটা চলে আসছে, কাজেই সেটার আমি আর আলাদা করে বলছি না। এই সময় খুব হালকাভাবে, খুব বেশি করে বলবো না, তৈল অভ্যঙ্গ, তেলের মালিশ, সেখানেও বিভিন্ন রকম তেলের কথা বলা আছে। বলা তেল, ক্ষীরবলা তেল,
মহামাস তেল, এই তেলের কথা বলা আছে। এবং নস্য, এই যে শিশুদের নাক বন্ধ হয়ে যাচ্ছে, সে নিঃশ্বাস নিতে পারছে না, মারা বলছেন শিশু রাত্রিরে ঘুমোতে পারছে না, সেক্ষেত্রে আমাদের ন্যাজাল ইনস্টিলেশন অফ মেডিসিন, বিভিন্ন রকম ঔষধিযুক্ত তেল আছে, বা খুব সামান্য আমি বলছি বাড়িতে ঘি আছে, ঘিয়ের অবপীর শ্রেষ্ঠ বলা আছে। যে বাচ্চারা তেল নিলে তাদের মুখ টাগড়া জ্বালা করছে, তাদের আমরা বলি মাকে যে প্লেন আপনি ঘি দিন। তার ঘিয়ের কাজ হচ্ছে ওই নাকের স্রোতটাকে পরিষ্কার রাখা। এছাড়াও যদি এরপরেও কিছু যারা খুব প্রত্যেকবার শীতকালে এলে ভোগী, সেরকম মায়েদের আমরা বলে থাকি কিছু আমাদের রসায়ন ওষুধের কথা। কিছু রসায়ন ওষুধ যেমন সবাই জানেন, চ্যবনপ্রাশের কথা সবাই জানেন। আমরা এখানে একটু থামালাম, হ্যাঁ। কারণ আমাদের একজন বন্ধু রয়েছেন ফোনে, আচ্ছা, তার ফোনটা একটু নিয়ে নিই। হ্যাঁ, হ্যাঁ। নমস্কার, কে আছেন? নমস্কার, আমি কুণাল চ্যাটার্জি হ্যালো। হাওড়া কোনা থেকে বলছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, হ্যাঁ, শুনতে আমার- পাচ্ছি। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, এই যাই, ওর বয়স হচ্ছে 3 বছর 4 মাস। তো ফাস্টফুড জাঙ্ক ফুডের সময় আপনার একটু কলটা ড্রপ করছে হুম। কুনাল দা, আপনি একটু যদি অন্য জায়গায় সরে আসেন তাহলে সুবিধা হবে। মানে কোনো কারণে টাওয়ার লোকেশনে না একটু অসুবিধা হয় অনেক সময়। একটু যদি সরে আসেন, কলটা ড্রপ করছে, আমরা কথাটা পুরো শুনতে পাচ্ছি না। বলুন আপনি। হ্যালো। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, এবার কি ক্লিয়ার আসছে? এবার ক্লিয়ার, হ্যাঁ বলুন। বলছি তো, কারণ একটুখানি যদি আমরা সবসময় চিট করি, এটা খেও না ওটা খেও না, আমরা ওকে ফাস্টফুড কি ধরনের খাবার খেলে সেটা সুস্বাদু হবে এবং স্বাস্থ্যকর হবে, কিন্তু ওর পেছনে আমাদের চিটিমিটি করতে হবে না, ও মানসিক ভাবেও ভালো থাকবে, এটাই হচ্ছে আমার প্রশ্ন। বেশ বেশ, আপনি শুনতে থাকুন। উনি এটা নিয়েই বলছিলেন আর কি। আপনি ওষুধের কথা এসেছিলেন, আমি ওখানে আপনাকে থামিয়েছিলাম যে কোন ধরনের ওষুধ। আচ্ছা, আমি ওষুধের কথার মধ্যে একটা তো বললাম যেটা খুব জানা আমাদের, চ্যবনপ্রাশ অবলেহ। এগুলো হচ্ছে রসায়নের কাজ করে। রসায়ন কি করে? রোগকে প্রতিরোধ, ওজোকে বাড়ায় এবং রোগকে প্রতিরোধ করতে সাহায্য করে। এছাড়াও আমাদের কেশর অবলেহ আছে, কণ্টিকারী অবলেহ আছে, অগস্ত্য হরিতকী রসায়ন আছে। এবং এখানে আমি সুবর্ণপ্রাশনের কথাও বলবো। সেটা আমাদের রোগের প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় এবং রোগীর যে রোগের আক্রান্ত হওয়ার প্রবণতাকে কমায়। বেশ, আরো একজন আছেন ফোনে। নমস্কার। নমস্কার। হুম। বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলুন। বলছি। নমস্কার ডাক্তারবাবু। আমার প্রশ্ন হচ্ছে, আমার এখানে একটি শিশু আছে, মাত্র 12 বছর বয়স। হুম। এখনই তার হাই সুগার ধরা পড়েছে হুম। এবং এই প্রতি বছর দেখা যাচ্ছে শীতকাল আসলেই তার দুটি কানে প্রচুর রস হচ্ছে। হুম। তো আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে কি সুগার পুরোপুরি নিরাময় করা সম্ভব হবে? এবং এই যে কানের যে রস হচ্ছে, এটা কি নিরাময় সম্ভব হবে? এটা যদি একটু আলোচনা করেন তো ভালো হয়। নমস্কার। নমস্কার নেবেন। হ্যাঁ আচ্ছা, আমি কি ওই আগের কোশ্চেনের একটু উত্তর দেবো? উনি কিছু হ্যাঁ, যেটা হ্যাঁ, বিভিন্ন নিশ্চয়ই। রকমের খাবার হুম, বলছিলেন, হুম। আমি বলছি যে শীতের যে রোগগুলো হয় সেগুলো বায়ু এবং কফ প্রধান। এবং আপনি যদি বাইরে থেকে যে খাবারগুলো খাওয়াবেন সেগুলো গুরু, মানে সেগুলো বাচ্চার ক্ষেত্রে খেতে ভালো হলেও হজম হবে না। তারা ম্যাক্সিমাম টাইম খাওয়ার পরে বমি পায়খানা এই ধরনের তাদের বিভিন্ন প্রবলেম থাকে, আর সেগুলো রুক্ষ। বায়ু এবং কফ জাতীয় সব রকম প্রবলেম সে করবে। বাড়ির খাবারগুলোকে একটুখানি ভেবে চিন্তে বানাতে হবে। যেমন ধরুন আমি বলি যে খুব সহজে আমরা যে ইয়েগুলো করতে পারি, আমরা যে ধরুন জল খাবারগুলো করতে পারি, আমি বলি মুড়ি, খই, চিড়ে, সুজি, ডালিয়া, ইভেন আমি কর্নফ্লেক্সও বলে থাকি। তো এগুলো খাওয়াবেন, ঠিক আছে? এবারে ওদের কি হয়, ওরা খাবারের মধ্যে একঘেয়েমি ওদের বিরক্ত করে। তা আমি মায়েদের বলে থাকি কোনোদিন একটু নোনতা সুজি বা উপমা বানালেন, ঠিক আছে? এবারে কোনোদিন হয়তো একটু বানালেন, একটু মিষ্টি সুজি বানালেন। কোনোদিন চিড়েটা আপনি হয়তো দুধ দিয়ে দিলেন, কোনোদিন চিড়েটা আপনি হয়তো চিড়ের পোহা করে দিলেন। কিচ্ছু না, চিড়েটাকে ধুয়ে তার মধ্যে সব সবজিগুলো গ্রিট করে একটু সামান্য ওই যে বললাম যে জিরে, একটু মরিচ, একটু ঘি দিয়ে। বাচ্চারা কিন্তু একবারে বেশি খেতে পারে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ওরা খায় অল্প, কাজে ওদের খাদ্যটা কিন্তু এনার্জি ফর্টিফাইড হতে হবে। মানে এটাকে বলে স্টেপলিং অফ দ্য ডায়েট, মানে আমরা অল্প খাবো, তার যেন ক্যালোরি পরিমাণটা বেশি হয়। সেই জন্য আমরা সবসময় বলি যেটা ধরুন সুজি করে নিলেন, সুজি করে ওটা আপনি দুধ দিয়েই করুন, জল দিয়ে করুন, ওপর থেকে একটু ঘি দিন। আপনি পোহা করলেন, তার উপর থেকে একটু ঘি দিন। ফলে ওই একই জিনিসের ক্যালোরি ভ্যালুটা
বেড়ে যাবে। এরকম ঘুরিয়ে ফিরিয়ে আমরা করতে পারি। যদি মুড়ি একদম বাচ্চা, খুব ছোট বাচ্চা মুড়ি খেতে চাইছেন, আমরা মুড়িটাকে একটু গুঁড়ো করে দিলাম, তাতে একটু ছোলা বাদাম গুঁড়ো করে সেই মুড়ির সঙ্গে মিশিয়ে দিলে, তাতে আমরা যদি চিনি দিয়ে কফ বাড়ার প্রবণতা থাকবে, তো সেখানে আমরা একটু মিছরি দিয়ে সেটাকে যদি আমরা একটু মিষ্টি করে নিই, একটু যদি দুধ দিয়ে ওটাকে মাখি বা জল দিয়ে মাখি, তাহলে সেটা কিন্তু তার ক্ষেত্রে সুস্বাদু হবে। এবং বাচ্চারা কিন্তু ওদের যে কোনো অভ্যাস করানোটা খুব সহজ, যেটা বড়দের ক্ষেত্রে কিন্তু কঠিন। আমরা বাচ্চাকে ওদের একটা রিপ্লেসমেন্ট চাই। ওরা ফাস্টফুড খেতে অভ্যস্ত, আপনি ওই সময় একটা ঘরের তৈরি জিনিস দিন যেটা ওর মুখরোচক, মানে সেই দাবিটা পূর্ণ করবে, তাহলে কিন্তু ফাস্টফুডটা খাওয়া ছেড়ে দেবে। হুম। আর ভাত রুটির মধ্যেও বলি, ধরুন আপনি একদিন করলেন, আমরা বলি যে ধরুন ভাত ডাল তরকারি একদিন খাওয়ালেন, একদিন ভাত 3 ভাগ চাল 1 ভাগ ডাল, যত রকমের সবজি বাচ্চা ভালোবাসে সেইটাকে সেদ্ধ করে নিয়ে কড়াইয়ে একটু তেল দিন, একটু জিরে দিন, একটু হিং দিন, দিয়ে সেটাকে সাঁতলান, ভীষণ ভালো খেতে। এবং গরম গরম সেটাকে খাওয়ালে শিশুর যে কোনো খাবার গরম এবং সদ্য বানিয়ে খাওয়াবেন। এরপরে ধরুন আপনি ভাতটাকে সব রকম সবজি গ্রিট করে চালটার সঙ্গে সেদ্ধ করে একটু ঘি দিয়ে ওই সবজিগুলোকে নেড়ে চালটার সঙ্গে মিশিয়ে তাতে একটু জিরে, একটু আদা, এই জাতীয় জিনিসগুলো দিলে বাচ্চার এই যে রকম ফেটটা হবে তাতে ওর ভালো লাগবে। আচ্ছা, আর একটা জিনিস বলি, উনি আরেকবার একটু থামাই, আরেকজন আচ্ছা। বন্ধু আছেন। নমস্কার। নমস্কার। হ্যালো, হ্যাঁ, হ্যালো। বলুন। আমি শ্যামনগর হাসিয়া দাসপাড়া থেকে ভীম প্রামাণিক বলছি। বলুন। দেখুন, আমার নাতির বয়স 1 বছর। হুম। শীতকাল বা বসন্তকালে মানে সর্দি কাশি লেগেই থাকে। হুম। তো সর্দি কাশির প্রতিষেধক রূপে আমরা এই মধু, তুলসী পাতা বা বাক্স পাতার রস খুবই কার্যকরী জানি। তা আমার ডাক্তারবাবুর কাছে জিজ্ঞাসা যে তুলসী পাতা বা বাসক পাতা রস কিভাবে খাওয়ালে মানে ভালো হয়, বেশ। এইটাই আমার জিজ্ঞাসা। খুব ভালো প্রশ্ন। আচ্ছা, প্রথম উত্তর দিয়ে যিনি প্রথমে প্রশ্ন করলেন যে তার সুগার অনেক বেশি। বাচ্চাদের সাধারণত যে সুগার হয়, আমার কাছে পেশেন্ট নেই এবং আমার কাছে তার কোনো রিপোর্ট নেই, আমি শুধু এইটা শুনলাম। সেটা সাধারণত আহ, আজকে আধুনিক বিজ্ঞানে যেটাকে বলে টাইপ 1 ডায়াবেটিস বা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, যেটা তো এটা, হ্যাঁ, এটা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস। তো এটা আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে, আমি আপনাকে প্রথমেই বলি, যেটা নিয়ে বাচ্চা জন্মেছে, এটা বলা আছে ইয়ে চাপি কে চিৎকুল্লজ বিকারাতাংশ প্রবদন্তি অসাধ্যান, যেটা আপনার একদম বাচ্চা নিয়ে জন্মেছে, সেটা কিন্তু অসাধ্য। কাজেই আপনাকে এইরকম প্রবোধ বাক্য আমি বলবো না যে এই সুগার আমরা সারিয়ে দিতে পারবো। কিন্তু আমাদের কিছু অতি সাধারণ ঔষধ এটা গ্রহণ করলে এটা কিন্তু ওর সুগার অনেক কন্ট্রোলে থাকবে। আর আমাকে দেখতে হবে ওর কানে যে প্রবলেমটা হচ্ছে, কানে যে অসুবিধাটা হচ্ছে, সেইটা এই সুগারজনিত কারণে হচ্ছে না। যেহেতু এটা শীতকালে হচ্ছে, বাচ্চাদের শীতকালে কিছু রোগ বা কিছু চামড়া রোগ বাড়ে, যেটা আমরা বললাম, সেটা হচ্ছে একটা হচ্ছে শীতকালে দুটো জিনিস বাড়ে। এই গুরু খাবার জন্য কফ বাড়ে এবং রুক্ষ ওয়েদারের জন্য বায়ু বাড়ে। এবং এই বায়ু এবং কফের জন্য যে আমাদের চামড়ার রোগগুলো হয়, আমি একটু অ্যালোপ্যাথিতেই বলছি, যেমন ধরুন সোরিয়াসিস বলুন, এক্সিমা বলুন, বাচ্চাদের ক্ষেত্রে এগুলোর প্রকোপও প্রচুর। এবং এই প্রত্যেকটা রোগেরই কিন্তু আমাদের যথেষ্ট সুন্দর চিকিৎসা আছে। আমরা এগুলো একদম যে নির্মূল হয়ে যাবে সেটা আমি কোনো রকম দাবি করি না, কিন্তু এই চিকিৎসায় এগুলো কি হয়, এই যে বলছেন প্রত্যেকবার শীতে ফিরে ফিরে আসছে, সেইগুলো আপনাকে এই রেকারেন্সটা বন্ধ হবে। স্পেসিফিক্যালি বলছিলেন। হ্যাঁ, না, আমি এটা ইয়ের কথা বলছি, সুগারের প্রশ্নটা বলছি। আর সুগারের আপনাকে একটা কথা বলি, আমাদের যেটা বলা আছে সেখানেও সহজ প্রমেহ, যেটাকে আমরা যেটা বলছি ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস যেটা বলছি, সেখানেও তারও চিকিৎসা কিন্তু দুরকম বলা আছে। সেখানে বলা আছে সুসংস্কৃত খাদ্য। এটা আমরা বিভিন্নভাবে খাদ্যটাকে, একই রকম খাদ্যকে সুসংস্কৃত করি, পানীয়টাকে সুসংস্কৃত করি, যেটা সহজে হজম হতে পারে এবং যেটা আমার সুগারটাকে বাড়াবে না। এবং আমরা এর সাথে আরও কিছু ওষুধ ওদের, যেটা হয় আমি খেলাম যে সেই সুগারটা ব্লাডে আমার অ্যাবজর্ব হলো, ব্লাডে চলে গেল, কিন্তু সেই সুগারটা সেলে যেতে পারছে না। আমরা এই সুগারের ইউটিলাইজেশন বাড়ানোর জন্যে
যাতে সেল ওই সুগারটাকে গ্রহণ করতে পারে এবং তার প্রপার ইউটিলাইজেশন হয়, তার জন্য আমাদের যে বিভিন্ন রকম প্রমেহর ড্রাগ আছে, কিছু বৃষ্য ড্রাগ আছে। আমি এখানে আপনাকে এরন্ডের কথা বলবো। এরন্ডকে বাতহর বৃষ্য বলা আছে। সেটা কি করে, আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোনকেও বাড়ায়, এবং এই টেস্টোস্টেরন হরমোন যেটা করে সেটা হচ্ছে সেলের এই যে আমার সুগারের আপটেক ক্ষমতাকে বাড়ায় এবং আমাদের কাউন্টার রেগুলেটরি হরমোনগুলোকে কমায়। তো আমরা এইভাবে সেই সুগারটাকে নিয়ন্ত্রণ করতে পারি। খাদ্যের এবং পানীয়ের যে পরিবর্তন, এটা নিশ্চয়ই আপনি কোনো আয়ুর্বেদিক ডাক্তারের সঙ্গে আলোচনা করে করবেন। আপনি আমার সঙ্গেও করতে পারেন। আপনি কলকাতা বাসিন্দা, আমি আপনার থেকে খুব বেশি দূরে থাকি না। আর ইয়ের জন্য বলি, আর চামড়ার রোগের জন্য বলি, আমাদের শাস্ত্রে বলা আছে এই যে চামড়ার যে কোনো রোগকে আমরা ফেলেছি ইয়েতে, কুষ্ঠরোগের মধ্যে। কুষ্ঠ মানে লেপ্রোসি নয়, যে কোনো রকম প্রধান যেগুলো চামড়ার রোগ সেগুলোকে আমরা কুষ্ঠ বলছি। এবং এই কুষ্ঠ রোগেরও কিন্তু, যেটা আমি আলোচনা শুরু হওয়ার আগে বলছিলাম, আমি একটু আহার নিয়ে বলবো। এই কুষ্ঠ রোগের কিন্তু কারণ হচ্ছে বিরুদ্ধাহার। বিরুদ্ধাহার মানে আমরা অনেক রকম খাবার একসঙ্গে খাচ্ছি, যে খাবারগুলো কিন্তু একে অপরের বিরুদ্ধ মানে তারা নন কনজেনিয়াল। যেমন বাচ্চাদের একটা খুব প্রধান খাদ্য দুধ। আমরা দুধের সঙ্গে আপনার নোনতা জিনিস খাচ্ছি, দুধের সঙ্গে মাছ মাংসের জিনিস খাচ্ছি, দুধের সঙ্গে পেঁয়াজের জিনিস খাচ্ছি, দুধ দিয়ে বিভিন্ন রকম ফ্রুট দিয়ে আমরা মিল্ক শেক বানিয়ে খাচ্ছি। এছাড়াও গরম ঠান্ডা জিনিস, গরম মাংস খেয়ে ঠান্ডা আইসক্রিম খাচ্ছি। এই যে বিভিন্ন রকম খাবারের যে প্রণালীগুলো আছে, এগুলোকে সংশোধন করতে হবে। এবং আমাদের অনেক রকম ওষুধ আছে। কিছু ওষুধের নাম বলি আপনাকে, যেমন আমাদের মহামঞ্জিষ্ঠাদি কষায়, আমাদের সারিবাদ দাসব, আমাদের আরোগ্যবর্ধনী বটি, আমাদের কৃমিকুঠার রস, গন্ধক রসায়ন, বহু রকম ওষুধ আছে যেগুলো কিন্তু এই রোগটাকে নিরাময় এবং তার প্রতিকার বেশ, করতে পারে। চলে আপনি যাবো যোগাযোগ পরের করুন। ফোনে। হ্যাঁ, আরেকটি ফোন আছে। আচ্ছা আচ্ছা। নমস্কার। নমস্কার। নমস্কার, হুম। আমি কমলচক যুবক সংঘ ক্লাব থেকে অরুণ কুমার হাইত, একজন দৃষ্টিমান প্রতিবন্ধী। বলুন, প্রশ্নটা বলুন। হ্যালো, প্রশ্নটা বলুন। হ্যাঁ, প্রশ্নটা, আমার 200 সুগার আছে এবং আমি রিটেনার অপারেশন হয়েছি। আগে দেখতে পেতাম ভালো, এখন ওই সুগারের জন্য কি ঝাপসা দেখছি মাঝে মাঝে। আচ্ছা, বয়স কত আপনার? বয়স আপনার 48-49 হবে। আচ্ছা, মজার কথা হচ্ছে যে আজকে শিশুদের রোগ নিয়ে কথা হচ্ছে, তবু উনি যখন প্রশ্ন নিশ্চয়ই করলেন, উত্তর একটু দেব। যদি কাইন্ডলি বলে দেন। নিশ্চয়ই উত্তর দেব। আমি একটু আগে বলি, উনি আগে তুলসী পাতা, বাসক পাতা বলছিলেন। আরেকজন বলেছিলেন। হ্যাঁ, তুলসী পাতার রসটা বলে, আমরা বাচ্চাদের বলে থাকি তুলসী পাতার একদম রস করে আপনি তার মধ্যে একটুখানি আদার রস মেশাবেন এবং তাতে আপনি একটু মধু দেবেন, একটু হলুদ দেবেন, সকালবেলা খালি পেটে খাওয়ান। আপনি খুব ভালো আপনি ইয়ে পাবেন, ওর খুব ভালো উপকার পাবেন। এবং বাসক পাতার রসও বাসক পাতার রস সকালবেলা মধু দিয়ে খাওয়াতে পারেন। আমার এই যে বারংবার হচ্ছে, এই বারংবার হওয়ার জন্য তাকে প্রতিরোধ করতে গেলে কিন্তু তার রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে হবে। এই রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে হবে তাকে সঠিক খাবার দিয়ে। এই যে তার বারংবার হওয়ার কারণের মধ্যে কোথাও একটা আহারজ কারণ আপনি খুব ডিটেলসে বলেনি, তবু আমি এতবার এই আহারের কথা বলেছি, একটু আগেও বললাম। সেরকম আহারের নিয়মগুলো পালন করুন, বা সঠিক সুপাচ্য খাবার বাচ্চাকে দিন এবং যাতে সে হজম করতে পারে, কারণ এর কারণ হচ্ছে আপনার আমোদপত্তি এবং স্রোতের অবরোধ। আর এছাড়াও কিছু আমাদের আরও ওষুধ আছে যেগুলো আমি একটু আগে বললাম, চ্যবনপ্রাশ, আপনার কণ্টিকারী অবলেহ, অগস্ত্য হরিতকী রসায়ন এবং আমাদের সুবর্ণপ্রাশন। এর মাধ্যমে আমরা রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে পারি। আমরা তৈলভঙ্গ নস্যের মাধ্যমে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে পারি। তাহলে এই রেকারেন্সটা কিন্তু, যে বারংবার হওয়াটা কমে যাবে। আর আপনার জন্য 200 রোগেরটা বলি, আপনার বয়স্ক মানুষ আপনি, আপনার 200 সুগার, এটা আমাদের আয়ুর্বেদ মতে এটা অপথ্য নিমিত্তজনিতই আমি ধরে নেব, মানে টাইপ 2 ডায়াবেটিস। এর অনেক রকম চিকিৎসা, আয়ুর্বেদের অনেক রকম চিকিৎসা আছে। এবং আপনার প্রথমে তো আপনার আহারের দিকে বলছি। আপনি বড় ব্যক্তি, আপনি বয়স্ক ব্যক্তি, কাজে আপনাকে বলতে দ্বিধা নেই, যেটা বাচ্চা হলে আমি বলতে পারতাম না। আপনাকে রুক্ষতাকারক আহার একটু করলে ভালো হয়। আপনার ভাতের জায়গায় রুটি, এবং রুটির জায়গায় সেটা যদি জবের আটা রুটি হয়, যদি পুরোটা জবের আটা খেতে না পারেন, তার ফাইবার বেশি, রেসিডিউ বেশি, যদি জবের আটা আধা আধিও যদি মিটিয়ে নেন, তাহলেও আপনার ভালো হবে। এছাড়া অনেক ওষুধ আছে, যেমন খুব কমন কিছু ওষুধ বলি, যেমন ধরুন প্রমেহে শ্রেষ্ঠ বলা আছে আমলকি এবং ত্রিফলা। আপনি যে কোনোভাবে, এখনও শীতকাল চলছে, এরপরে বসন্তেও পাওয়া যাবে, মার্চ এপ্রিল অবধি বাজারে আপনি আমলকি পাবেন। আমলকি সরস খান, রাত্রিরে আপনি 1 চামচ করে ত্রিফলা খান খাওয়ার আগে। আর এছাড়া আপনি যেটা গুলঞ্চ পাতার রস খেতে পারেন, যেটাও আপনার খুব ভালো। এছাড়া হচ্ছে নিম, জাম,
তারপরে হচ্ছে আপনার হরিদ্রা, মেথি, চিরতা, এই যে সব রোগ এগুলো বললাম, এই ওষুধগুলো খুব কাজ করবে। ডায়েটটা ডেফিনেটলি আপনার খাদ্যাভ্যাস একটু পরিবর্তন করতে হবে, কার্বোহাইড্রেট পরিমাণ কমাতে হবে, এবং সেটাকে আপনি মুগের ডাল এবং একটু সবজি এবং অল্প পরিমাণ প্রোটিন, মানে পরিমাণ মতো প্রোটিন দিয়ে করুন, পরিবর্তন করুন। এবং আপনি ডেফিনেটলি একটু কি বলবো ওটাকে, ব্যায়ামের অভ্যাস করুন। ব্যায়ামের অভ্যাস মানে আপনার হাঁটাটাও একটু জোরে ঘাম ঝরিয়ে হাঁটাটাও কিন্তু ব্যায়ামের পর্যায়ে পড়ে, যেটা বলা হয় ব্রিস্ক ওয়াকিং, এবং আমাদের পাদ ও শতঙ্গত্যা বলা আছে, হাঁটার কথা বলা আছে। আপনি করুন, আপনার 200 সুগার আশা করি কন্ট্রোল করাটা খুব একটা অসুবিধা হবে না। ফেসবুকে প্রশ্ন করছেন শুভঙ্কর পালিত, হুগলির কৃষ্ণরামপুর থেকে। আমার মেয়ের বয়স 7 বছর, কনস্টিপেশনের সমস্যা আছে, 1.5 বছর ধরে মিউআউট পাউডার খাচ্ছে। মিউট পাউডার। মিউট পাউডার, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বন্ধ করলে সমস্যা হয়। বেশিরভাগ বাড়ির তৈরি খাবারই খায়, ফল সবজি খায়, সমস্যাটা জানেন। আচ্ছা, এর সঙ্গে একটা প্রশ্ন জুড়ে দেবো, যে যেটা আমাদের তালিকাভুক্ত প্রশ্ন ছিল, যে এই যে কনস্টিপেশন শুধু বাচ্চাদের নয়, একেবারে দুধের শিশুরও হয়, আবার যারা স্কুল গোয়ার্স, যারা টিনেজার, তাদেরও হয়। এই কনস্টিপেশনের সমস্যার সঙ্গে লড়াই করার জন্য জেনারেলি তাদের কি কি দিকে লক্ষ্য রাখতে হবে? আমরা একটু রোগ ধরে ধরে এগোই। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। কনস্টিপেশনের কথা বলছি, বাচ্চাদের যেটা যেটা সবচেয়ে বেশি কারণে ওরা ভোগে, সেটা হচ্ছে ফাংশনাল কনস্টিপেশন, যেখানে বিশেষ কোনো রোগগ্রস্ত নয়। সেখানে প্রধানত দায়ী হচ্ছে খাদ্যাভ্যাস এবং নিয়মিত ওই ইমপ্রপার টয়লেট ট্রেনিং, মানে তাদের যে রেগুলার ঠিক সময় মলত্যাগের অভ্যাস না করা। হ্যাঁ, তো খাদ্যাভ্যাসের মধ্যে আমি বলবো তাকে যথেষ্ট পরিমাণ জল খেতে হবে। বাচ্চারা জল কম খায়, বা মা বাবাদের জিজ্ঞেস করলে বলে হ্যাঁ খায় তো, কিন্তু আমি যখন জিজ্ঞেস করি কতটা পরিমাণ মেপে দেখেছেন, তারা বলে জানি না তো, কখনো এই গ্লাস থেকে, কখনো ওই বোতল থেকে। আমি বলি ওদের জন্য একদম বয়স অনুপাতে 1 লিটার, 1.5 লিটার, 2 লিটার ওদের জন্য বোতলে জল ভরে রাখবেন। আপনি সেই জলটাই স্কুলের বোতলে দেবেন, এবং দেখবেন বোতল কতটা খালি বা ভর্তি এসছে, দিনে ক্যালকুলেট করুন সে কতটা জল খাচ্ছে। বাচ্চা বেশি জল খায় না, নাম্বার 1। বাচ্চা ফাইবার জাতীয় জিনিস বেশি খেতে চায় না, বাচ্চা শাকসবজি খায় না। বাচ্চাকে 10টা সবজির কথা জিজ্ঞেস করলে ম্যাক্সিমাম বাচ্চাই বলে 10টা আলু। ঠিক আছে, তো বাচ্চাকে সবজি খাওয়ানো মানে রেসিডিউ ডায়েট। এবং আমরা যে রাত্রে একবেলা বলি রুটি খাওয়ানো, এবং সেই রুটিটা হচ্ছে আপনার রুটিটা হচ্ছে ভুসিওয়ালার, যেটা আমরা ছোটবেলায় খেয়েছি, লাল আটার রুটি, ভুসিওয়ালা আটার রুটি। ঠিক আছে, তো এইভাবে খাদ্যাভ্যাসটাকে গড়ে তুলতে হবে। এবং এই খাদ্যাভ্যাসের মধ্যে বাচ্চারা সাধারণত দুধ খায়, দুধের সঙ্গে যদি আমরা ঘি মিশিয়ে দিই, সেটা দেখা গেছে, আমি বাচ্চাদের ক্ষেত্রে দেখতে পেয়েছি যে তাদের ভালো বাওয়েল মুভমেন্ট হয়। আর এরপরে আমি আসছি, রেগুলার সকালে উঠে তাকে পটি করতে পাঠাতে হবে। আচ্ছা, খাদ্যাভ্যাসের মধ্যে আরও 2টো জিনিস বলি। কিশমিশ যখন দ্রাক্ষা বলেছে আর আয়ুর্বেদে, তার যখন প্রথম গুণ বলছেন ভাবপ্রকাশ তিনি, তখন প্রথমেই বলছেন রেচনি। কিশমিশ খুব একটা নিউট্রিশাস ফ্রুটি বলবো একটা, যার আমরা এটা আমাদের যে বাচ্চাদের যে রক্তাল্পতা হয় তার একটা অতি উত্তম ওষুধ। কিন্তু এটা রেগুলার যদি আমরা খাই, তাহলে বাচ্চাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। এই মলটা নরম হয়। খেজুরের ক্ষেত্রেও এটা আমি বলবো, খেজুর খেতে বলি। এবং এই যে সুঅভ্যাস গড়ে তোলা, সকালে উঠে বাচ্চাকে যেতে হবে, এবং ম্যাক্সিমাম বাচ্চা আপনার পটি পেলে পটি করতে যায়, এটা হবে না আমাদের যাদের। এবং বাবা মায়ের কাজ হচ্ছে বাচ্চার মধ্যে সুঅভ্যাস গড়ে তোলা। যে বাচ্চা সকালে উঠে পটি করা অভ্যাস হয়েছে, সেটা তার সারা জীবনে, যে হয়নি তার সেটা বড়রাও ওই যখন তখন পটি করতে যায়, এবং তারাই এই ধরনের জিনিসে ভোগে। বাচ্চাদের মলয়ের পরিমাণ কম হয়। আমাদের বইতে বলছে প্লেফুল চাইল্ড ক্যান ইজিলি অ্যাভয়েড এ স্টুল কল। তাদের যে পরিমাণ স্টুল হয় তার একদিন করলো না, কিন্তু না করলে কি হবে, ওই স্টুলের যে অগ্রভাগ, মলের যে অগ্রভাগ থেকে জলটা শোষিত হয়ে যাবে, স্টুলটা হার্ড হয়ে যাবে। এবং পরের দিন যখন করতে গেল, দেখলো যে স্টুলটা এসে ওই শক্ত মলটা এসে তার মলদ্বারে আঘাত করছে, সে ব্যথা পেলো, সে আবার চলে এলো। কিন্তু একদিন মলের যে পরিমাণটা এতটা হবে, সেটা ওই মলদ্বারটাকে চিরে বেরোবে। কাজেই রেগুলার মলত্যাগের হ্যাবিট করতে হবে। আপনি আহার করুন, আপনি সঠিক পরিমাণ জল খান, আপনি রেসিডিউ ডায়েট মানে সবজি খান, এবং আপনি রেগুলার মলত্যাগের অভ্যাস করুন। কিছু কিশমিশ খান, দ্রাক্ষা খান। আর আরেকটা জিনিস বলি, যে জিনিসটা আমাদের মলকে নরম করে, 2টো জিনিস আমাদের অন্ত্রের মধ্যে জলকে টেনে আনে, একটা নুন আর একটা নুন আর এবং একটা চিনি। তো আমি তো নুন বেশি খেতে বলতে পারবো না, কাজেই আমরা চিনিও বেশি খেতে বলতে পারবো না, তাহলে কফের বৃদ্ধি হয়ে আবার আম তৈরি হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা বলি, যে বাচ্চা যদি 2 লিটার জল বলা থাকে, অন্তত 500 থেকে 750 জল আমরা বলি মিষ্টি ভেজানো জল খান। মিষ্টি জিনিস খেলে মিষ্টি কী করবে, কফকে সমন করবে, এবং মিষ্টি ওই জলটাকে অন্ত্রের মধ্যে নিয়ে আসবে, যেটা স্টুলকে নরম করবে।
ফোনে একজন আছেন। নমস্কার, হ্যালো। হ্যাঁ, নমস্কার। কে হ্যাঁ। বলছেন? হ্যালো। হুম, হ্যাঁ, পায়েল ব্যানার্জি বলছি বেলঘরিয়া থেকে। হুম। হ্যাঁ, আমি বলছি যে মানে বাচ্চাটি হচ্ছে আপনার একটু হেলদি ধরনের। তো ওর ডায়েট গুলো মানে অত্যন্ত পরিমাণে ওয়েটটা বেড়ে গেছে। তো সেই পরিমাণে কি ডায়েট করলে মানে ডক্টর বলছে খাবারগুলো কন্ট্রোল করতে, বাট বাচ্চা তো মানে সবকিছু কন্ট্রোল করতেও পারি না, খারাপ লাগে। তো কি ধরনের ডায়েট একটু করা যায়, কি ধরনের অ্যাক্টিভিটিস করলে মানে এক্সারসাইজ টাইপের মানে ওয়েটটা একটু কমবে? আর আরেকটা কথা জিজ্ঞেস করবো যে সর্দি কাশি হলে কি তুলসী ড্রপ পাওয়া যায় এক ধরনের, ওটা কতটা কার্যকরী হবে? আচ্ছা, আপনার বাচ্চার বয়স কত? ওর 10 বছর মোটামুটি, আমার নয়, আমার আচ্ছা, যাই হোক, পিসির যার মেয়ে। কথা বলছেন। হ্যাঁ, হ্যাঁ, বেশ। এবার আপনি শুনতে থাকুন। আচ্ছা, বাচ্চার এই যে স্থূলতা, আহ, সেক্ষেত্রে আমি বলবো বাচ্চাকে আপনি খাবার দিন। বাচ্চার এরকম বাচ্চা আপনার এখানেও কিন্তু সেই অগ্নি এবং আমের ব্যাপার চলে আসছে। এখানে অগ্নি তীক্ষ্ণাগ্নি হওয়ার জন্য তার খাবারটা বেশি, কিন্তু ধাত্রাগ্নি কমে যাওয়ার জন্য মেদের পরে অন্য কিছু তৈরি হয় না, শরীর বেসিক্যালি শরীরটা দুর্বল হয়ে যায়। আপনি এখানে ওকে সুপাচ্য খাবার দিন, ওকে বেশি একবারে খাবার দেবেন না। এই ধরনের বাচ্চারা একবার খিদে পেলে অনেকটা বেশি খেয়ে নেয়। কাজেই একে অল্প অল্প পরিমাণে বারে বারে খেতে দিন, কিন্তু সেই খাওয়ার পরিমাণ এবং খাওয়ার টাইমটা নির্দিষ্ট হবে। ঠিক আছে? আপনি যে সিম্পল কার্বোহাইড্রেট, ভাত, রুটি এগুলো কম দিয়ে আপনি একটু মুগের ডাল, একটু সবজি, এই জাতীয় জিনিসগুলো দিন। এবং আপনি ওকে যেটা দিতে পারেন, আপনি যেটা দেবেন সেটা হচ্ছে আপনি কিছুটা প্রোটিন জাতীয় জিনিস। প্রোটিন জাতীয় জিনিসের মধ্যেও বলবো সুপাচ্য প্রোটিন হচ্ছে মুরগির মাংস। মুরগির মাংসের মধ্যে বলবো পেছন দিকেটা বা মুরগির পা দুটো নয়, মুরগিদের সামনের দিকে যে ডানার যে অংশটা, সেইটা আপনি দিতে পারেন। এক্ষেত্রে আপনার বলবো, যেহেতু বাচ্চা ওজন বেশি, সেই জন্য কিছুটা লেখন ক্রিয়া আমি ওর ক্ষেত্রে অ্যাডভোকেট করতে পারি। সেখানে এখন যে ওটস জিনিসটা পাওয়া যায়, সেই ওটসটা ওর ক্ষেত্রে পেট ভরবে। ওটস কিন্তু রুক্ষতাকারক। ওটসের খিচুড়ি করা যেতে পারে, ওটসের করা যেতে পারে, ওটসের পায়েসও করা যেতে পারে। আপনি সেইটা দেখে নেবেন। ওটস আমরা সাধারণত সুস্থ বাচ্চার ক্ষেত্রে বলি না, কারণ এটা রুক্ষতাকারক, শরীরে রুক্ষতা করে এবং শরীরকে ক্ষয় করে। ওর যেহেতু ওজনটা অনেক বেশি, সেই জন্যে ওর কিন্তু ওটস বা জব, ধরুন ও রুটি খেলো, বাচ্চাদের একটা অসুবিধা থাকে যে আমি তো 4টে রুটি খাই, আমি 2টো রুটি খেলে মানসিক অবসাদ হবে। সেক্ষেত্রে ওর আপনি যে আটাটা খাওয়াচ্ছেন, যে ধরুন যে রুটিটা খাওয়াচ্ছেন, সেই রুটির মধ্যে অল্প পরিমাণে আপনি জবের আটাও মিশিয়ে দিতে পারেন। আর খিদের উদ্রেক একবার বেশি হয়ে গেলে সেই জন্য চেষ্টা করুন ওর অল্প অল্প খাবার দিয়ে ওকে 5বার বা 6বার অল্প অল্প খাবার দিন, যাতে খিদের বেগটা চলে যায়। যদি খিদের বেগটা আমরা ওভারকাম করতে পারি, আলটিমেটলি কিন্তু আমরা কম খাবো। প্রশ্ন আসতে থাকুক, অগন্তি প্রশ্ন আসছে, ফেসবুকে অনেক প্রচুর প্রশ্ন প্রশ্ন রয়েছে। আসছে। এই মুহূর্তে সোমনাথ মণ্ডলের হ্যাঁ, প্রশ্ন রয়েছে। সোমনাথ মণ্ডলের প্রশ্নে যাব এবং তার সঙ্গে আমাদেরও বেশ কিছু প্রশ্ন আছে, সে প্রশ্ন জুড়বো আমরা আস্তে সোমনাথ আস্তে। মণ্ডল বলছেন, ডাক্তারবাবু, বাচ্চার বয়স 2 বছর 1 মাস, আয়রন ড্রপ ঔষধ খায়, বাচ্চাকে কি গরুর দুধ খাওয়াতে পারি? আচ্ছা, এখানে একটা প্রশ্ন আমার জুড়ে দেব। আমরা যে কোনো প্যাথিতেই যাই না কেন, সেটা হোমিওপ্যাথি হোক বা অ্যালোপ্যাথি হোক বা সিমপ্যাথি হোক, আমরা সবসময় বলে থাকি যে বাচ্চা 6 মাস পর্যন্ত একেবারেই মাতৃদুগ্ধ খাবে, তার বাইরে কিচ্ছু খাবে না। এটা কি আয়ুর্বেদও বিশ্বাস করে, নাকি আয়ুর্বেদ 1 মাস 2 মাস থেকেই একটু একটু করে ফলের রস বা সবজির রস এগুলোতে অভ্যস্ত হতে বলে? একদমই নয়, আয়ুর্বেদেও বলা আছে। আয়ুর্বেদে এই মাতৃদুগ্ধকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে যে এই তাদের যে ক্লাসিফিকেশন অফ এজ, তাদের বয়স বিভাগটাও করা হয়েছে তাদের খাদ্যের উপরে। খাদ্যটা এতটাই গুরুত্বপূর্ণ। আমাদের 1 বছর অবধি বাচ্চাকে বলা হয়েছে ক্ষীরপ। ক্ষীরপ মানে ক্ষীরপায়ী, ক্ষীর মানে মাতৃস্তন্য, মাতৃদুগ্ধ। 1 বছর অবধি বাচ্চার প্রিন্সিপাল ফুড, প্রধান খাদ্য হচ্ছে মাতৃদুগ্ধ। সেখানে আর 2 বছরকে বলা যে ক্ষীরোন্নাদ। এই 1 থেকে 2 বছর এই সময়টা বাচ্চা আপনার ঘরে প্রস্তুত খাবারগুলো খাবে এবং মাতৃদুগ্ধ আস্তে আস্তে বন্ধ করবে। 2 বছর পরের বাচ্চাকে বলা হচ্ছে অন্নাদ, সে আর অন্য খাবার, সে আর মাতৃদুগ্ধ খাবে না, শুধুমাত্র ঘরের তৈরি সুপাচ্য জিনিস খাবে। এর মধ্যেও 6 মাসে অন্নপ্রাশনের কথা বলা হয়েছে। 6 মাসে অন্নপ্রাশনের কথা বলা হয়েছে এবং সেখানেও কিন্তু এটাকে বলা হয়েছে ক্রমশ আমাদের বাচ্চাকে লঘু আহারের এবং বৃহৎ আহারের সঙ্গে পরিচয় করে দিতে হবে 6 মাসের পর থেকে। তো আয়ুর্বেদ একদমই স্বীকার করে যে বাচ্চাকে
প্রথম 6 মাস শুধুমাত্র মাতৃদুগ্ধই খাওয়ানো উচিত, এবং 6 মাসের পর থেকে আমাদের এই যে আমাদের যে 6 মাসের পর থেকে যে বাচ্চাকে আমরা অন্য কিছু খাওয়াচ্ছি সেটাকে আমরা বলছি উইনিং। এই উইনিংয়ের দুটো ফেজ আছে, 6, 7, 8। 6 মাস থেকে আপনার 7, 8, 9, 10, 11, 12 এই যে দুটো ফেজকেও আয়ুর্বেদ ভাগ করেছে ফলপ্রাশন এবং অন্নপ্রাশনে। এইখানে আপনার প্রথম ফেজে প্রথম 3 মাস খাওয়াতে বলা হয়েছে একদম সিঙ্গেল থিং ইন সিম্পল ফর্ম, একটা একটা করে জিনিস খাওয়াবো একদম সিম্পল ফর্মে, একদম ভালো করে সেদ্ধ করে একদম জলের মতন একদম লিকুইড ফর্মে খাওয়াবো, দেখে নেবো সে অ্যাকাস্টাম করতে পারছে কিনা, কারণ সে তো মাতৃদুগ্ধ খাচ্ছেই। যখন আমি 10 মাসের পরে জেনে গেলাম যে সে কোন কোন জিনিস সহ্য করতে পারে কোন কোন জিনিস পারে না, তখন আমি ওটাকে 10 মাসের পর থেকে কমপ্লেক্স ফুড মানে চাল আর ডাল যদি দুটোই সহ্য হয়, আমি 10 মাসের পরে সেটা দিয়ে খিচুড়ি তৈরি করতে পারবো। ঠিক আছে, এখানে ফলপ্রাশন বলার আরও গুরুত্বপূর্ণ হচ্ছে 6 মাস অবধি বাচ্চার লোহিত রক্তকণিকা তৈরি হয় মায়ের থেকে পাওয়া লোহা বা আয়রন দিয়ে। ব্রেস্ট মিল্ক এবং কাউ মিল্ক দুটোতেই আয়রন কিন্তু যথেষ্টই কম থাকে, ভিটামিন সিও কম থাকে। তো এই ফলের মধ্যে কি থাকে, এরপর তারা আমি তোকে প্রথম তাকে বাইরের থেকে খাবার দেওয়া শুরু করলাম, সে আয়রনটা পাবে বাইরের সোর্স থেকে। ভেজিটেবল সোর্স থেকে যে আয়রনটা পাওয়া যায় তাকে শরীরের অঙ্গীভূত হতে গেলে লাগে ভিটামিন সি, এবং আমরা ধরে নিই যে কোনো ফলের মধ্যেই কিছু না কিছু পরিমাণ ভিটামিন সি থাকে। সেই জন্য 6 মাসের পরে বাচ্চাদের যে কমনেস্ট ডিজিজটা অ্যাপিয়ার করে সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি, এবং সেটা আস্তে আস্তে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে যায়। ফলপ্রাশনের মাধ্যমে মানে বাচ্চাকে সাইট্রাস জিনিস দেওয়ার মাধ্যমে আমরা সেই ভিটামিন সি প্রোভাইড করছি, যেটা তার আয়রন অ্যাবজর্পশনকে প্রমোট করে তার অ্যানিমিয়াটাকেও রোধ করছে। কাজেই এবং আমি এখানে আরেকটা জিনিস বলি, ব্রেস্ট মিল্কের কোনো বিকল্প হয় না। আয়ুর্বেদ বলেছে পুষ্টিকরম আরোগ্যকরম। ব্রেস্ট মিল্ক শুধু আমরা বাইরে থেকে যাই খাওয়াই সেটা শুধু পুষ্টিকর, আমরা যত দামি দুধই খাওয়াই সেটা বাচ্চাকে পুষ্টিই দেবে, আরোগ্য দেবে না। আমাদের যত রকম রোগ প্রতিরোধক তত্ত্ব সেগুলো কিন্তু একমাত্র ব্রেস্ট মিল্কের মধ্যে আছে, সেটা সিক্রেটারি আইজিএই হোক, ল্যাক্টোফেরিন হোক, বা লিউকোসাইট হোক, বা প্যারামাইনো বেঞ্জোইক অ্যাসিড পাবাই হোক, অ্যান্টিস্টাফাইলোকক্কাল ফ্যাক্টর হোক। ব্রেস্ট মিল্কের একটা বড় কাজ হচ্ছে বাচ্চার শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতাকে বজায় রাখা, কারণ বাচ্চা তো বাচ্চা, তার সবই যখন কম, নিজস্ব রোগ প্রতিরোধক ক্ষমতা কম, সেই জন্য এটা আমাদের ভুললে চলবে না। স্তন্য হচ্ছে পুষ্টিকরক এবং আরোগ্যকরক। এবার এই যে প্রশ্নটি ছিল যে বলেছিলেন উনি বাচ্চার বয়স 2 বছর 1 মাস আয়রন ড্রপ ঔষধ খায়, হ্যাঁ। বাচ্চাকে গরুর দুধ খাওয়াতে পারি কিনা? দেখুন, গরুর দুধের সঙ্গে আয়রন ড্রপের কোনো কন্ট্রাডিকশন আছে বলে আমার ধারণা নেই। তবে আমি যেটা বললাম, মাতৃদুগ্ধ গরুর দুগ্ধ দুটোতেই কিন্তু আয়রনের পরিমাণ কম। বাচ্চা যদি গরুর দুধ খায়, গরুর দুধ থেকে যে অন্য পুষ্টি সেটা সে পেতে পারে, কোনো অসুবিধা নেই। তবে গরুর দুধ আমরা যখন বলি যখন প্রথম কাউকে গরুর দুধ খাওয়ানো হচ্ছে, আমাদের দুটোর মধ্যে ব্রেস্ট মিল্ক আর কাউজ মিল্কের মধ্যে প্রোটিনটা আলাদা। ব্রেস্ট মিল্ক হচ্ছে মেনলি ল্যাকটালবুমিন, আর কাউজ মিল্ক হচ্ছে অনেক বেশি পরিমাণ থাকে, সেটা হচ্ছে আপনার কেসিনোজেন। তো সেইখানে এই প্রোটিনের নেচারটা আলাদা হয়, প্রোটিনের পরিমাণটা বেশি হয়। সেই জন্য যখন আপনি প্রথম গরুর দুধ খাওয়াচ্ছেন তখন একটু ডাইলুট ফর্মে দিন। প্রথম অন্তত মানে এটা প্রথম মাসে বলা হচ্ছে 1:2, মানে ধরুন দুভাগ দুধ, দুভাগ 1 ভাগ দুধ 1 ভাগ জল, তারপরে বলা হচ্ছে 2 ভাগ দুধ 1 ভাগ জল। তা এটা আমরা বলি যখন প্রথম দুদিন দেবেন অন্তত সপ্তাহে একটু 50-50 জল মিশিয়ে দেখুন বাচ্চা হজম করতে পারছে কিনা। তারপরে 2 ভাগ দুধ দিন, অল্প একটু জল দিন, দেখুন বাচ্চা হজম করতে পারছে না। তারপরে বাচ্চাকে পরিপূর্ণ গরুর দুধ দেওয়া যেতে পারে, তার সঙ্গে আয়রন ড্রপের কোনো অসুবিধে নেই। তবে আমরা কেউই আয়রন ড্রপ খাই না, আমাদের আয়রন সবটাই আসে খাদ্য থেকে। বাচ্চাকে সুখাদ্যাভ্যাস তৈরি করুন, বাচ্চাকে সবুজ খাওয়ান, সবুজ শাকসবজি খাওয়ান, তার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে, আর মাছ মাংস ডিমে তো আছে। বেশ। একটা ছোট্ট প্রশ্ন আছে যে টক দইয়ে কি লবণ খাবো? প্রণয় মণ্ডল প্রশ্ন করেছে। টক দইতে লবণ খাওয়া যাবে কিনা? আচ্ছা, টক দইতে লবণ খাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। টক দইয়ের মধ্যে একটু আমলকি চূর্ণ দিয়ে খেলে আরও ভালো হয়। টক দইয়ের মধ্যে একটুখানি গোলমরিচ দিয়ে খেলে আরও ভালো হয়। তবে দই খাওয়াটা বারণ যাদেরই আপনার এই সর্দি কাশি অ্যালার্জি এই জাতীয় প্রবলেম আছে, যাদের বায়ু এবং কফের প্রবলেম আছে, বিশেষত বাচ্চার ক্ষেত্রে দই, কলা, পুঁইশাক, ঢ্যাঁড়স, ছোলা, মটর, ঠান্ডা জল, ঠান্ডা হাওয়া, ঠান্ডা খাবার আমরা বারণ করি। বেশ। দইটাকে আমরা অভিসন্ধি হিসেবে দেখি, যেটা রোগের উদ্রেক করে। বন্ধু রয়েছেন কি ফোনে? একবার ফোনে দেখে নেব চলে তার আসুন। প্রশ্ন কি। লিসনার আছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, ডাক্তারবাবুদের আমরা প্রণাম। কে বলছেন, হ্যাঁ। কোথা থেকে?
আমি শোভাবাজার থেকে বলছি, কলকাতার শোভাবাজার থেকে বলছি। হুম। হ্যাঁ, আপনার নাম? আমি একটু আমার নিজের সম্বন্ধে বলবো, তো কাইন্ডলি ওকে বলবেন আমি কি খাওয়া দাওয়া করবো, একটু জানালে খুব ভালো হয়। আমি দীর্ঘদিন ধরে গ্যাসের সমস্যায় ভুগছি। হুম। আমার গ্যাসটা কি হচ্ছে, যখন গ্যাসটা হয় তো আমার ঠাকুরটা জোরে জোরে আউ 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 করে আমাকে 5-6 বার 8 বার 2 বার এরকম ওঠার পর বেরিয়ে গেলে, ওইটা গ্যাসটা বেরিয়ে গেলেই খুব আনন্দ, খুব মানে মনে শান্তি হয়। না বেরোলে গা মনে করে, মাথা আর করে, খুব শরীরে অস্বস্তি হয়, খুব কষ্ট হয়। আমি অনেক ডাক্তার দেখেছি, ওদের পাশে আমার সহ্য হয় না। আমি 2 দিন 4 দিন খাওয়ার পর হ্যাঁ আমার কিন্তু ওই ওষুধগুলো আমি বন্ধ করে দিই, বেশ, খাই না। আপনি শুনতে থাকুন। আমাদের যদিও আজকের অনুষ্ঠান, আবার বলি, যদিও আজকের অনুষ্ঠান কিন্তু একেবারেই বাচ্চাদের রোগ এবং তার প্রতিকার নিয়ে, কারণ আয়ুর্বেদের আমাদের কাছে প্রতি। শিশু বিশেষজ্ঞ শিশু রয়েছেন বিশেষজ্ঞ আয়ুর্বেদের। রয়েছেন। তবু যাই হোক, উনি একজন প্রবীণ মানুষ, যখন ফোনটা করলেন নিশ্চয়ই। আপনি একটু বলুন। প্রথমত বলি যে আপনি খাদ্যাভ্যাসে যেগুলো আপনি অ্যাড করবেন সেটা হচ্ছে আপনি যেগুলো সহজে সুপাচ্য খাবার, সহজে যেগুলো হজম করতে পারেন, খাবারের মধ্যে একটু ভাত, সেটা শালিচান্ন হলে, যেটা আমরা বললাম শালিধান হলে ভালো হয়, একটু মুগের ডাল হলে ভালো হয়, একটু সবজি, আপনি একটু ভাত রুটি একটু কম খেয়ে একটু ডাল একটু সবজি, আর আপনার মাছ মাংস ডিমের মধ্যে আপনি নিরামিষ আসে বা আমিষ আসে আমি জানি না, সেগুলো একটু সুপাচ্য করে খান। যেমন আমাদের একটা স্বভাব হচ্ছে ধরুন সর্ষে বাটা দিয়ে বেশ একটা মাছের ঝাল খাওয়া। আমরা বাচ্চাদের ক্ষেত্রে বলি, বড়দের ক্ষেত্রেও একই, যে জিরে আদা বাটা দিয়ে, সেটা একদম ঝোল করতে হবে না, কিন্তু জিরে আদা বাটা দিয়ে করুন। জিরে আদা, আপনার ইভেন কালো জিরে এগুলো সবই হজমের সহায়ক। সর্ষে বিদাহী, কাজে ওই জিনিসগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে। রান্নার মধ্যে যেটা বললাম, হিং কিন্তু খুব ভালো বাত অনুলোমক। হ্যাঁ, আমরা বাচ্চা এইরকম আপনার যে ফ্ল্যাচুলেন্সের প্রবলেম, যে আপনার পেটের মধ্যে গ্যাস হচ্ছে, এখানে আমরা বাচ্চাদের ক্ষেত্রে হিঙ্গাষ্টক চূর্ণ দিয়ে থাকি। ঠিক আছে, আপনি রান্নায় অল্প একটু ঘি দিয়ে তাতে হিং দিন, দিয়ে সেটা দিয়ে আপনি তরকারি রান্না করুন। সেখান থেকে আপনি একটুখানি জোয়ান দিতে পারেন, আপনি একটু জিরে দিতে পারেন, আপনি একটু আদা শুঁট বা আদা দিতে পারেন, কালো জিরে দিতে পারেন। এইভাবে একটুখানি আপনি করুন, এইভাবে একটুখানি মডিফাই করুন। আর কখনোই ভরা পেট খাবেন না। একটু আহারের রীতিনীতি নিয়ে আসছি, শুধু সবসময় যে আহারের আপনার আমাদের যে উপাদানগুলো আমাদের ক্ষতি করছে বা বিভিন্ন রকম প্রবলেম করছে তা নয়, আহার গ্রহণের কিছু নীতি আছে। বেশ, এই আহার গ্রহণের নীতিতে আমরা যাব, তবে তার আগে একটা প্রশ্ন আছে। দীপক চক্রবর্তী তিনি লিখছেন, তিনি বলছেন যে সকালবেলায় আমার ছেলে 1 বছর বয়স, 3 বছর বয়স, ভাত খেতে ভালোবাসে, মাছ খায় কিন্তু মাংস খেতে চায় না। তাহলে কি খাওয়া দাওয়া ঠিক আছে? আর ফল বেশি খেলে এই বয়সে কি কোনো সমস্যা হয়? না, ও সকালে এবার ভাতও খেতে চায়। ভদ্রলোক ফোন, যিনি আমাদের ফেসবুকে করেছেন, ইনি হ্যাঁ। বাংলাদেশ থেকে প্রশ্ন না, ঠিক আছে, রাখছেন। কোনো অসুবিধা নেই। আমি অনেককেই দেখেছি যারা 3 বার ভাত খায়, সেক্ষেত্রে অসুবিধা নেই। বাচ্চাদের কিন্তু আমাদের যেটা বলেছি, আমাদের বাচ্চাদের হচ্ছে মনে রাখতে হবে তাদের শরীর গঠনের সময় তাদের খাওয়ার প্রধান উপাদান কিন্তু হতে হবে, খেয়াল রাখতে হবে প্রোটিন এবং এনার্জি, যে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ, সঠিক পরিমাণ প্রোটিন এবং সঠিক পরিমাণ এনার্জি তাদের মধ্যে যাচ্ছে কিনা। কাজে আমি তাকে অনেকটা কার্বোহাইড্রেট খাওয়ালাম এবং প্রোটিন জিনিসটা কম হলো, সেটা আমরা কখনোই করব না। আপনি কার্বোহাইড্রেট নিয়ন্ত্রণ করুন, কিছুটা ভেজিটেবল প্রোটিন দিন, তার মধ্যে ডাল দিন, তার মধ্যে সয়াবিন দিন, আর কিছুটা অ্যানিম্যাল প্রোটিন দিন, যতটা সে হজম করতে পারে। এখানে মাংস খায় না, কোনো অসুবিধা নেই। আমাদের পশ্চিমে পূর্ব দেশে মৎস্যসাত্ম বলা আছে, আমরা বহু রকম মাছ আমাদের এখানে পাওয়া যায়, মাছের তরকারি খাক, কোনো অসুবিধা নেই। আর ফলের ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে ফল খুবই ভালো, কিন্তু যেমন ধরুন খুব নিউট্রিশাস ফল আপেল, কিন্তু আমরা বলি যাদের কনস্টিপেশন আছে তাদের আপেল খাওয়া যাবে না, বা আপেল ফ্লেভারেরও কিছু খাওয়া যাবে না। যাদের ক্ষেত্রে সর্দি কাশি বা হাঁপানি এই জাতীয় প্রবলেম আছে তাদের ক্ষেত্রে আমরা কলা খেতে বারণ করি। হ্যাঁ, তো আপেল কলা এগুলো সবই ভালো, কিন্তু যদি যেটা বললাম কনস্টিপেশন বা অ্যালার্জি থাকে, আপেল কলাকে অ্যাভয়েড করুন। পেঁপে খান, আপনি পেয়ারা খান, আপনি সম্ভব হলে ডালিম খান, একটু কিশমিশ খান, একটু খেজুর খান। বেশ, ফোনে আছেন একজন, নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি আমরা। হ্যালো, না, সম্ভবত হোয়াটসঅ্যাপে, তিনি শুনতে হ্যাঁ, পাচ্ছেন না। হোয়াটসঅ্যাপে আপনি প্রশ্ন করছেন। খাদ্য নীতিতে ছিলেন, আমরা একটু খাদ্য নীতিটা শুনি। হ্যাঁ, প্রথমত যেটা বলা আছে সেটা হচ্ছে হিতাশী নীতি। খাবার গ্রহণের
রীতিনীতি হ্যাঁ, কি? প্রথম যে ৩ টে পয়েন্ট বলা আছে, হিতাশী, মিতাশী, কালোভোজী। হিত হিত মানে হচ্ছে যেটা তার পক্ষে সাধ্য বা সুটেবল। এই হিত খাবার কিন্তু একেকজনের ক্ষেত্রে একেক রকম। আমার ক্ষেত্রে যেটা ভালো, সেটা অন্যের ক্ষেত্রে ভালো নাও হতে পারে। কাজেই আগে মা-বাবাকে এটা বিশেষত মাকে এটাকে দেখে নিতে হবে যে বাচ্চা কোন খাবারটা তার পক্ষে সুটেবল হচ্ছে। এরপরে হচ্ছে মিত। আমার একটা সুটেবল খাবার বাচ্চা খেতে ভালো লাগছেই বলে অনেক খাইয়ে দিলাম, যেটা ভালো লাগছে না কম খাওয়ালাম হবে না। পরিমিত খাবার খাওয়াতে হবে। এখানে মিতের একটা প্রশ্ন আছে। আমাদের ত্রিবিধ কক্ষে অধ্যায়ে বলা আছে, আমাদের এই যে খাচ্ছি, এই যে আমাদের স্টমাকটা এই যে আমাদের পাকস্থলী পরিপূর্ণ হচ্ছে, তার 1/3 পরিপূর্ণ হবে আপনার কঠিন খাদ্য দিয়ে, 1/3 পরিপূর্ণ হবে দ্রব খাদ্য দিয়ে, এবং 1/3 খালি থাকবে। কাজেই আমি সবটাই আপনি ভাত বা সবজি খাইয়ে গেলাম হবে না। সেখানে আমাকে সবজির জুস বা আমার ডাল এই জাতীয় জিনিসগুলো আমার খাদ্যের মধ্যে থাকতে হবে, এবং তৃপ্তি রেখে খেতে হবে। পেট ভরে বাচ্চাকেও খাওয়ানো যাবে না, তাহলে কিন্তু হজম হবে না। এটা হচ্ছে মিতের পরিমাণ বললাম। আর কালোবোঝি, সঠিক সময় খাবার খেতে হবে। আমি বাচ্চাদের ক্ষেত্রে দেখেছি আজকে তাদের সঠিক সময়টা নিয়ন্ত্রণ করা বড় কঠিন। একটা বাচ্চা রাত্রিরে খেয়ে নিল রাত্রির 10টার সময়, এবার সে সকাল 6টা, 6:30, 7টায় উঠে চলে যাচ্ছে। সেখানে গিয়ে হয়তো প্রথমে পুরোটাই তার অন্যের অধীনে হয়ে যাচ্ছে। স্কুলে যখন টিফিন হবে তখন খাবে, সেখান থেকে টিউশনে চলে যাচ্ছে। তো যাই হোক, এইটা বাবা মায়ের বা পরিবারবর্গকে ঠিক করতে হবে যাতে সে খাবারটা সঠিক সময় খায়। এরপর হচ্ছে দুরকমভাবে খাওয়া যাবে না। খিদে না পেলে বাচ্চারা চোখের খিদে খায়, সে হয়তো এক্ষুনি কিছু একটা খেয়েছে, তারপরে একটা তার পছন্দের কিছু দেখলো, সে খেয়ে নিল। ঠিক আছে, এটাকে বলা হয় আপনার অপ্রাপ্তকাল। আগের খাবার জীর্ণ না হলে পরের খাবার খাওয়া যাবে না, তাহলে ওই অজীর্ণ এবং আম তৈরি হবে। আগের খাবার জীর্ণ হলে হয়েছে কি করে বুঝবো? মানে শরীরে লঘুতা হবে, বাচ্চা চনমনে হয়ে যাবে, তার অ্যাক্টিভিটিস নর্মাল হবে, ঢেকুরটা শুদ্ধ হবে, ঢেকুরে আগের খাবারের গন্ধ থাকবে না। আর অতীতকাল, অনেকক্ষণ খিদে পেয়েছে, বাচ্চা হয়তো সেদিন টিফিনও হয়নি, সকাল 10টার পরে বিকেল 4টের সময় বাড়িতে এসে খেলো। অন্তত 3 ঘন্টা, 2-3 ঘন্টা অন্তর অন্তর তার পেটে কিছুটা যাওয়া উচিত। এটা হচ্ছে আপনার অতীতকাল, তাহলেও হবে না। হীন অধিক হলে হবে না। এর মধ্যে আমি আরও একটা জিনিস বলছি, বাচ্চাদের মধ্যে আজকে যেটা দেখা গেছে, আমরা খুব ফ্রিজ খাবার খাই। কারণ দেখা গেছে বাচ্চা সকালে উঠে বেরিয়ে যাবে, আমাকে তো ফ্রিজে রাখতেই হবে। তো আমি কি করব? আমাকে তো তাকে সকালে করে দিতে গেলে বাচ্চাকে আপনারা একদম ফ্রেশলি প্রিপেয়ার্ড ফুড খাওয়ান। সেটা খুব সামান্য জিনিস দিন, কিন্তু তাকে গরম জিনিস দিন, তাকে একদম লঘু জিনিস দিন, উষ্ণ জিনিস দিন। একটা ফ্রিজের জিনিস খাওয়াবেন না বাচ্চাকে। ফ্রিজে রাখলে ওই যে শীত গুণটা থাকছে, ওই শীত এবং রুক্ষ গুণ কিন্তু আমার অগ্নিকে বা তার হজমের কিন্তু তার গন্ডগোল করবে। আপনি বলবেন আমি তো গরম করে নিচ্ছি, না, ওই শীত গুণ একবার যদি স্পর্শ করে সে কিন্তু চট করে ছেড়ে যায় না। আচ্ছা। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস বলছি, বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে তন্মনাভোজিতম। আজকে ম্যাক্সিমাম বাচ্চা কিন্তু ওই মোবাইল দেখতে দেখতে খাচ্ছে, কিছু একটা, নয়তো কার্টুন দেখতে দেখতে খাচ্ছে, নয়তো গেম খেলতে খেলতে খাচ্ছে। এটা নয়, আমার খাবারটাও কিন্তু সর্ব ইন্দ্রিয় গ্রাহ্য হতে হবে, তাকে মন দিয়ে খেতে হবে। আমি আনমনা হয়ে খেলেও কিন্তু সেটাও কিন্তু হজমের ক্ষেত্রে পরিপন্থী। প্রিয়াঙ্কা পাল লিখছেন, আমার বাচ্চার বয়স 5 মাস, হাত পা নাড়ালে কিংবা খুব উত্তেজিত হলে হেঁচকি ওঠে, এটা কি কোনো ভয়ের কারণ? হাত পা নাড়ালে বা 5 মাস বয়স, এই বা হিঁচকি, উত্তেজিত হয়ে উঠলে হেঁচকি উঠছে। 5 মাস বয়স, যে বাচ্চা 5 মাস বয়স, কাজে তার তার এখন আপনার ব্রেস্ট ফিডিংয়েই থাকার কথা। আপনার 5 মাস ব্রেস্ট ফিডিংয়ের পরে বাচ্চাদের একটা হয়, রিগার্গিটেশন বা একটা হিক্কাপ আসতে পারে। কারণ আমরা যখন বাচ্চা ব্রেস্ট ফিড করে সেটা যদি প্রপারলি না করে, সে অনেকটা হাওয়া বা এরোফেজিয়া তার মধ্যে হয়। তো আমি বলবো, আপনি 5 মাস যখন বয়স, বাচ্চাকে খাওয়ানোর পরে বার্পিং বা ঢেকুর তোলানোর চেষ্টা করুন, এবং আপনি তাকে চিৎ করে না শুয়ে আপনি তাকে ডান দিকে কাত করে, যাতে স্টামাকের ওপর চাপ না পড়ে, আপনি শোয়ানোর চেষ্টা করুন। একটু ইনক্লাইন পশ্চারে শোয়াবেন, এবং তাতেও যদি এটা না হয়, তাহলে আমার মনে হয় এটা কোথাও একটা ফিডিংয়ের প্রবলেম হচ্ছে। আর যদি কিছু তাকে খাইয়ে থাকেন, যদি তাকে অলরেডি বাইরে থেকে কিছু খাওয়াচ্ছেন হয়তো, তাহলে সেই দিকটা একটু দেখুন যে সেইগুলোর মধ্যে। আদারওয়াইজ হাত পা নাড়লে বা উত্তেজিত হলে হেঁচকি ওঠার কথা নয়। হয়তো সাময়িক উত্তেজনা থেকে হেঁচকি আমাদের সাধারণত ওঠে, আমাদের যখন কোনো কারণে আমাদের হয়, আমাদের ডায়াফ্রামটা কোনো কারণে অধিক সঞ্চালিত হয়। তো সেটা কোনো একটা হয়তো অতি উত্তেজনার ফলে হতে পারে, খুব কমন কিন্তু নয়। বেশ। ফোনে একজন আছেন, নমস্কার। না, না, ছিলেন। কেউ ছিলেন।
আরেক হোয়াটসঅ্যাপে একটা প্রশ্ন রয়েছে বেশ। অনেকক্ষণ। শিশুদের শ্বাসকষ্টজনিত যে কষ্ট, হ্যাঁ। সেখান থেকে মুক্তি পেতে কোনো আয়ুর্বেদিক ওষুধ আছে কি? ভবিষ্যতে যাতে হাঁপানি বা অ্যাজমার শিকার না হয়। আচ্ছা, শ্বাসকষ্টের প্রশ্নটা করেছেন কে বলে দিই, সংঘমিত্রা ঘোষ, কাঁকিনাড়া, ভাটপাড়া থেকে। আচ্ছা আমি প্রথমেই কথা বলি, শ্বাসকষ্টের যে রোগ সেটা একদম শাস্ত্রমতে বললে আমাদের বলা আছে, যদি এটা নবদিত হয়, মানে যেটা যদি খুব অল্প দিনের জন্য দেখা দেখা যায়, আমার কাছে যে আসছে সে 1 বছর হলো তার এই প্রবলেমটা হয়েছে, তাহলে কিন্তু আমি তাকে বলতে পারবো যে এটা আমি নির্মূল করতে পারবো, কারণ আমার শাস্ত্র বলে যেটা নির্মূল হবে। কিন্তু যে খুব ছোটবেলা থেকে আজকে 5-7 বছর 10 বছর ধরে শ্বাসকষ্টে ভুগছে, 12 বছর 14 বছরে আমার কাছে আসছে, বা 5 বছর হোগার পরে 7 বছরে আমার কাছে আসছে, তার ক্ষেত্রে কিন্তু জিনিসটা জাপ্য হয়ে থাকবে, মানে ওষুধ দিয়ে কন্ট্রোল করা যাবে, কিন্তু তাকে নির্মূল করা কঠিন, এরকম কোনো অ্যাসিওরেন্স দেবো না। আবার এখানে আসছি আহারের কথায়, ওই আমরস যেটা তৈরি হচ্ছে সুপাচ্য, এবং আমাদের এটা বলা আছে বাত কফ থেকে উৎপন্ন হচ্ছে, কিন্তু পিত্তস্থান থেকে উৎপন্ন হচ্ছে। এই যে শ্বাসকষ্ট হয় আয়ুর্বেদ মতে, তারও কারণ হচ্ছে ওই আম, যে আমাদের হজমটা হলো না, ওই আমটা কি করে শ্বাসপথকে রুদ্ধ করছে, ফলে বায়ু বিমার্গ গমন হচ্ছে, মানে বায়ু নিচের দিকে না গিয়ে বায়ু উপর দিকে চলে এসে শ্বাসকষ্ট করছে। আমরা প্রধানত এক্ষেত্রে চেষ্টা করি যে ওষুধগুলো দিই, সেই ওষুধগুলোরও কাজ হচ্ছে, ওষুধগুলোর যে ইনগ্রেডিয়েন্টস আছে, তালিসাদি, শৃঙ্গাদি, শীতপলাদি, এদের যদি আমরা দেখি, যেমন ধরুন শীতপলাদি, ঠিক আছে, সেখানে আমার দেখা যাচ্ছে পতে পিপ্পলি থাকছে, লতে লবঙ্গ থাকছে, দতে দারচিনি থাকছে, এই প্রত্যেকটা জিনিসে কিন্তু আমাকে তারপরে ধরুন শৃঙ্গাদির মধ্যে ত্রিকটু থাকছে, অতিবীজ থাকছে, প্রত্যেকটা জিনিস কিন্তু হজমকে সাহায্য করে আমকে পাচন করছে, যার জন্য এই অবরোধটা দূর হচ্ছে, এবং অবরোধটা দূর হওয়ার জন্য শ্বাসকষ্ট দূর হচ্ছে। কাজেই আপনি আর আহারের দিকে নজর দিন, যে আমি কিছুটা আহারের কথা বলেছি। কফকারক আহার খাবেন না, দই কলা গুরুপাক আহার খাবেন না, দই কলা পুঁইশাক ছোলা মটর ঢ্যাঁড়স, ঠান্ডা জল ঠান্ডা হাওয়া ঠান্ডা খাবার খাবেন না। ফোনে কে আছেন? হ্যালো, হ্যাঁ, নমস্কার। কে বলুন বলছেন? আমি নদিয়ার শান্তিপুর থেকে সুজয় ঘোষ বলছি। বলুন। বলছি, একটা বাচ্চা যখন ধরুন পা ফেলতে শেখে, হুম, যখন একটু দোকানে যেতে শিখলো তার বাবার সঙ্গে মায়ের সঙ্গে, তখন থেকে সামনে থেকে না ওর আগে কুরকুরে লেজ এগুলো ঝুলিয়ে রেখে দেয়, যাতে বাচ্চা সহজে চোখে পড়ে হাত দিয়ে উপরে উঠে ছিটতে পারে। কিন্তু না দিলেও আবার উপায় থাকে না, তখন সে ওখানেই কান্নাকাটি করে গড়িয়ে পড়ে। আর সবাই অনেকে সমর্থন বা এটা দিলেই বা কি হয়। আচ্ছা, এইগুলো কি খুবই ক্ষতিকর? আর দ্বিতীয় প্রশ্ন, হুম। আমার নাতির এই ধরুন এখন 155 দিন বয়স, এবার ওদের হিসাবে 7 মাস পড়ে যাচ্ছে, এটা অন্নপ্রাশন করবে, তা ওর মুখে একটু মাছ মাংস দই মিষ্টি একটু হলেও দিতে হবে। আচ্ছা, এটা কি খুবই ক্ষতিকর হবে? আমার দুটো প্রশ্ন। নমস্কার। অন্নপ্রাশন ক্ষতিকর হবে কিনা এক, আর দ্বিতীয় হচ্ছে লেজ কুরকুরে এগুলো, মানে যে যে দেখুন, বাইরে থেকে চিপসের আমি কথা মূলত কোনো উনি জিনিসকে বললেন। এখানে বা কোনো প্রোডাক্টকে আমি এখানে মেনশন হুম, করছি না, কিন্তু বাইরে থেকে যে জিনিসগুলো পাওয়া যায়, যে জিনিসগুলোর নাম বললেন, মানে এছাড়াও চিপস, যেগুলো মূলত যেগুলো চিপস আছে, এবং চিপস আছে, স্ন্যাক্স। স্ন্যাক্স আছে, আপনার বিভিন্ন রকম কেক পেস্ট্রি, এগুলো যা আছে সেগুলো সবই কিন্তু গুরু এবং রুক্ষ। হ্যাঁ, সেগুলো কিন্তু সবই বায়ুকফ বাড়াবে, অগ্নিকে দুষ্ট করবে, এবং বিভিন্ন রকম প্রবলেম পড়বে। এবারে শিশুর প্রকৃতি অনুযায়ী এক একজনের প্রকৃতি এক এক রকম। কারুর প্রকৃতি দৃঢ়, তার ক্ষেত্রে প্রবলেম কম হবে, কারুর প্রকৃতি কম খারাপ, তার ক্ষেত্রে লঘু বা দুর্বল, তার ক্ষেত্রে প্রবলেম বেশি হবে। একটু ঘোরান না, আপনি 5 টাকা দিয়ে একটা বা 10 টাকা দিয়ে কুরকুরে কিনে না দিয়ে একটু রং পেন্সিল কিনে দিন না, একটা খাতা কিনে দিন না, ঘষতে দিন তাকে, দেয়ালে ঘষতে দিন, বাড়ির দেয়ালে কাগজ লিখতে দিন, তো করুক। ও তো একটা জিনিস থেকে আনন্দ পেতে চাইছে, ও কুরকুরেটা খেয়ে, ও তো কুরকুরের মনও বেজে না, কুরকুরেটা মাথায় গিয়ে তাকে কোথাও একটা আনন্দ দিচ্ছে। আপনি একটু অন্য আনন্দের ব্যবস্থা করুন না, তাকে একটু কবিতা শেখান, তাকে একটু ছড়া শেখান, তার সঙ্গে গল্প করুন, তাকে গল্প বলুন। এগুলো বাচ্চারা তো একটা কুরকুরের প্যাকেট দিয়ে দেয়া, তাকে একটা চকলেট দিয়ে দেয়, এগুলো ইজি এসকেপিং। আমাদের ছোটবেলায় বাবা মারা করেনি, তাদের আমাদের সময় দিচ্ছে। আপনার ক্ষেত্রে আমি বলছি, এগুলোকে একটু অল্টারনেট, কঠিন, খুব কঠিন অল্টারনেট ব্যবস্থা দেখতে হবে, নয়তো কিন্তু প্রবলেম হবে। সবার ক্ষেত্রে হবে না, কিন্তু কারোর ক্ষেত্রে বেশি হবে, এটা প্রকৃতির উপর নির্ভর করে। আচ্ছা, 6 মাসের ক্ষেত্রে তো অবশ্যই অন্নপ্রাশন 6 মাস হয়ে গেলে ব্রেস্ট মিল্কের মধ্যে সেই পুষ্টিকরক তত্ত্ব আর থাকে না যা বাচ্চাকে যথাযথ পুষ্টি দিতে পারে। কাজেই আপনি ডেফিনেটলি করবেন, ডেফিনেটলি আপনি অন্নপ্রাশন করবেন, এবং অত্যন্ত সিনসিয়ারলি করবেন। অন্নপ্রাশন করবেন, যেটাকে উইনিং বলা হয়। এবং কিন্তু প্রথমেই একদম, যদি আপনি সেদিন থালা সাজিয়ে মাছ মাংস সবই রাখবেন, খুব নামমাত্র ছোঁয়াবেন, কিন্তু পদ্ধতি মেনে উইনিংটা করাবেন। প্রথম 3 মাস একটা জিনিস, যেটা হচ্ছে আপনারা বাড়িতে খান, যেটা লোকালি অ্যাভেলেবেল, কালচারালি অ্যাকসেপ্টেড, সেই জিনিসটাকে একদম তরল অবস্থায়, একদম অল্প পরিমাণে দেওয়া শুরু করুন। মানে আমি বলছি, শুরু করুন হাফ চামচ হিসেবে, ঠিক আছে?
হাফ চামচে পেট ভরবে না, ঠিক আছে, খাবে তো মায়ের দুধ 6 থেকে 9 মাস। এইভাবেই পরিমাণটাকে আস্তে আস্তে বাড়ান। 7 দিন যদি আপনি ধরুন পাতলা ভাতটাকে সেদ্ধ করে মাঠটা দিলেন, তো 7 দিন আপনি ডালের জল দিন, তারপরে কোনো একটা সবজি সেদ্ধ করে সেটা দিন, আস্তে আস্তে ঘনত্বটা বাড়বে, ঠিক আছে। একটা 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 করে জিনিস দিন। কখন খাওয়াবেন? যখন বাচ্চা খিদে পাবে, মানে ব্রেস্ট ফিডিং করার জন্য কাঁদবে। এরপরে 10 মাস হয়ে গেলে, যখন আপনি 10টা আইটেম জানতে পারছেন যে এইগুলো খাওয়ালে বাচ্চার কোনো প্রবলেম হয় না, আপনি 10 মাস থেকে 10, 11, 12 মাসে আপনি চাল ডাল সবজি দিয়ে খিচুড়ি করুন, যে তাতে কোনো অসুবিধা হবে না। আর ক্লাস 1 প্রোটিন বেশি পরিমাণ খাওয়ানো কিন্তু আমি বলবো 1 বছর হয়ে গেলে ভালো। একজন হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছেন সুপ্রিয়া পোদ্দার ব্যারাকপুর থেকে, ছেলের বয়স 13, তাকে সর্দি কাশি হলে যষ্ঠী মধু কি খাওয়ানো যাবে? ইসবগুল খাওয়ার নিয়ম কি? হ্যাঁ, যষ্ঠিমধু নিশ্চয়ই খাওয়া যাবে। যষ্ঠিমধু খাওয়াতে কোনো অসুবিধে নেই। যষ্ঠিমধু আপনার সর্দি কাশিতে এটা একটা সাময়িক উপচার। যখন গলা খুসখুস করছে, গলা ধরে গেছে, গলার কাছে কোনো কফ জমে আছে, তখন যষ্ঠিমধু খাওয়ালাম। কিন্তু আমি বলব, যদি উপচারই করতে চান, আয়ুর্বেদিক উপচারই করতে চান, কোনো আয়ুর্বেদজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন। এর আরও কিছু মূলগত ওষুধ দেওয়া উচিত, যে ওষুধগুলোর আমি নাম বলেছি তাদের হয়তো উপাদান যষ্ঠিমধু, যেমন তালিশাদি চূর্ণ, শীতপলাদি চূর্ণ, যেগুলো আমাদের সিস্টেমটাকে ঠিক করবে, হজমটাকে সাহায্য করবে, আমটাকে তৈরি হতে দেবে না। আচ্ছা, আর একটা কি কোশ্চেন বলুন? ইসবগুল খাওয়ার নিয়ম আচ্ছা, কি? ইসবগুল তো রাত্রিরে, এগুলোর সবচেয়ে ভালো হচ্ছে আপনার রাত্রিরে খাওয়ার আগে আপনি এমনি খেয়েও জল খেয়ে নিতে পারেন। আপনি এটাকে অ্যালাউ করতে পারেন যে পেটে গিয়ে ফুলুক। এবং আমাদের এগুলো অপান ক্রিয়া, তো মল মূত্র এগুলো অপান ক্রিয়া। এই অপান ক্রিয়ার জন্য আমরা যে ওষুধগুলো খাই সেগুলো আমাদের পূর্বভক্ত, এগুলো খাওয়ার আগে খেলে ভালো। কাজে আপনি সন্ধ্যেবেলা খেয়ে নিন, আপনার পরিমাণ মতো যতটা লাগে খেয়ে গরম জল খান, ওটা পেটে গিয়ে ফুলবে, এসবগুলো ভালো খাওয়া যেতে পারে। বেশ। বাচ্চার ক্ষেত্রে যদি এটা বলে থাকেন, তাহলে বলবো হ্যাবিট ফর্মে, এটাতে হ্যাবিট ফর্ম হয় না, কিন্তু বাচ্চা এইসবগুলো খেয়ে কেন পটি করবে? বাচ্চার তো কফের প্রাধান্য, তার যদি এইসবগুলো লাগে, তার মানে ওই আহার বিহার এবং মানসিক কোনো প্রবলেম হচ্ছে। এদিকে নজর দিন, বাচ্চা এইসবগুলো খেয়ে পটি করবে না, বাচ্চা স্বাভাবিকভাবে পটি করবে। বয়স্কদের বাতবৃদ্ধির জন্য কনস্টিপেশন, তারা এইসবগুলো খেতে পারে। বেশ। না, ফোনে কেউ ছিলেন? উনি ছিলেন কি? এই বিষয়ে একটা প্রশ্ন হোয়াটসঅ্যাপে এসেছে, বাচ্চাদের মল নরম করতে কি খাবার দেব? প্রণবেশ সামন্ত বলছেন। আচ্ছা, আপনি মল নরম করতে প্রথমত হচ্ছে আমি যেটা বললাম, 1/3 সলিডের সঙ্গে 1/3 জল রাখুন। সেটা জল হবে, সবজির ঝোল হবে, ডাল হবে, জলীয় অংশ থাকতে হবে। যতটা সলিড ততটাই জলীয় অংশ থাকতে হবে। আর যে সলিড, যে কঠিন জিনিসটা আমরা খাওয়াচ্ছি, তার মধ্যেও কিন্তু যথেষ্ট পরিমাণে ফাইবার থাকতে হবে, শাকসবজি থাকতে হবে, আর যদি রুটি খাই সেটা ভুসিওলা আটার রুটি হতে হবে। এছাড়া যেটা বললাম, জল এমনিও খেতে হবে, জলের পরিমাণটা বেশি করতে হবে, কারণ যে কোনো শক্ত জিনিস নরম করতে তার মধ্যে আমরা খুব স্বাভাবিক বুদ্ধিতে জল মিশিয়ে থাকি। আর আরেকটা জিনিস বলি, এই জলের মধ্যে যদি একটু মিছরি বা মিষ্টি জিনিস মিশিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু সেটা হাইগ্রোস্কোপিক, অন্ত্রের মধ্যে জলের সঞ্চার বেশি হয় এবং স্টুলকে আরও নরম করে। আর রেগুলার নিত্য সেবনীয় জিনিসগুলোর মধ্যে খেজুর এবং আমি কিশমিশের কথা আগেই বলেছি। আর রোজ করুন, রোজ মলত্যাগের অভ্যাস করুন, এবং সেটা ভোরবেলা। এখানে হোয়াটসঅ্যাপে একটা প্রশ্ন এসেছে এই রিলেটেড কিছুটা। স্বপন বসু বরানগর থেকে বলছেন, আমার ছেলের বয়স 10 বছর, কলা খাওয়ালে কি কনস্টিপেশন কমে না বাড়ে? কলা খাওয়ালে কনস্টিপেশন, কাঁচা কলা নয়, পাকা কলা খাওয়ালে খুব নিউট্রিশাস, কনস্টিপেশন কমার কথা। তবে দেখে নেবেন, যদি সর্দি কাশির প্রবলেম হয় তাহলে কলা খাওয়াবেন না। বেশ। কলা খাওয়ানো যাবে, আয়ুর্বেদিক কাঁচা কলা নয়। আয়ুর্বেদিক কাড়া, হুম, এটা একটা বিরাট মহৌষধ শীতকালে ঘরে ঘরে, এবং সারা বছরই হুম। এই কাড়া আপনারাও খেতে বলেন। এবং আমরাও দেখেছি, যখন সর্দি কাশির প্রকোপ বাড়ে, গলা বসে যাচ্ছে বা খুব ঠান্ডা লেগেছে, কাশি বিশেষ করে, কাড়া একটা মহৌষধের মতো কাজ করে। প্রপারলি কাড়া বানাতে কি কি লাগে, কিভাবে কাড়া বানাবো? আচ্ছা, কাড়া মানে আপনি কষায়ের কথা বললেন। কষায় রোগ হিসেবে বিভিন্ন, এবং ঠিক কাড়া বলে কিছু হয় না। কষায় রোগ হিসেবে, কষায় এটা একটা ওষুধের একটা কল্পনা। আমরা শুষ্ক দ্রব্য নিই, তার আমরা 8 গুণ বা দ্রব্য হিসেবে 8 গুণ বা 16 গুণ জল দিই, সেটাকে 1/4 রিডিউস করে নামাই। এটা হচ্ছে কষায় বানাবার পদ্ধতি। এটা বিভিন্ন রোগের ক্ষেত্রে, যেমন ধরুন আমরা এই যে আপনি বললেন যে জ্বর, সর্দি, কাশি, এসবের ক্ষেত্রে আমাদের যে কোভিড পিরিয়ডে একটা খুব পপুলার একটা ফর্মুলেশন, যেটা আজও পাওয়া যায় এবং আজও আমরা হসপিটাল থেকে ফ্রি ডিসপেন্স করছি, আয়ুষ কাড়া। সেটার মধ্যে ছিল তুলসী পাতা, ছিল দারচিনি, ছিল
মরিচ ছিল এবং শুঁট ছিল, ঠিক আছে, তুলসী পাতা, মরিচ, দারচিনি এবং হ্যাঁ শুঁট, এটা ছিল। এবং এটাকে বলা হয়েছিল মোটামুটি আপনার 150 ml জল দিয়ে ফুটিয়ে এটাকে ওই 100 থেকে 70-80 ml করা, এবং করে সেই কাড়াটা খাওয়া একটু গুড় দিয়ে মিশিয়ে। যেটা বললাম, এবার ধরুন আমি যখন আমার লিভারের প্রবলেম হচ্ছে, আমি ফলত্রিকাদি কাড়া খাচ্ছি। যখন আমার পায়খানা করবে বা স্টুলের প্রবলেম হচ্ছে, আমি ত্রিফলা কষায় খাচ্ছি। কাড়া অনেক রকমের হতে পারে, সেটা রোগ বিষয়ে বিভিন্ন। যখন কোনো শুষ্ক দ্রব্যকে অধিক জল দিয়ে ফুটিয়ে সেই জলটাকে রিডিউস করে ছেঁকে নিয়ে আমরা খাচ্ছি, তাকে কষায় বলছি। আর আপনি যেটা বলছেন সেটা আগে আমাদের ছিল কাবাব চিনি, তারপরে যষ্টি মধু, গোলমরিচ, এগুলো এগুলো মিশিয়ে আমাদের ঠাকুমারা যে কাবাবটা করতে, তারা আসলে আয়ুর্বেদের আগে এই যে বহুল প্রচার এবং প্রসার ছিল, যে হাউস হোল্ডেও প্রত্যেকটা গৃহস্থের লোকেরাও আয়ুর্বেদ সম্পর্কে তাদের ধারণা খুব ভালো ছিল। কাজেই তারা যেগুলো ইউজ করতেন, যেমন শুঁট, যেমন পিপুল, যেমন কাবাব চিনি, যেমন দারচিনি, তেজপাতা, লবঙ্গ, এগুলো সবই কিন্তু বাতকফ শামক এবং অগ্নিদ্বীপক, ঠিক আছে। এই যে জিনিসগুলো আমি বললাম, সেইগুলো আপনি ধরুন আপনি 1 কাপ 50 ml খাবেন, তো মোটামুটি আপনি 30 থেকে 40 গ্রাম দিন, বা 50 গ্রাম দিলে ভালো হয়, তার 4 গুণ জল দিন, 200 গ্রাম জল দিন, দিয়ে তাকে ফুটিয়ে 50 ml করুন, রিডিউস করুন, খান। একটু তাতে একটু ঠান্ডা করে একটু মধু মিশিয়ে নিতে পারেন, বা আপনি মধু ছাড়াও খেতে পারেন। এটা আপনার সর্দি কাশির ক্ষেত্রে খুব ভালো হবে। বেশ, ফোনে কি আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, নমস্কার ডাক্তারবাবু। এত সাবলীল আর প্রাঞ্জল ভাষায় প্রত্যেকটা উত্তর দিচ্ছেন, এত ভালো লাগছে শুনতে। মাঝে মাঝে মনে হচ্ছে উনি ডাক্তারবাবু নন, সঞ্জয় বাবু, মনীষা দেবীর মতন কোনো প্রফেশনাল আর্জে যেন ডাক্তার সেজে বসেছেন। সাহেব খুব বাবু, সুন্দর। বলুন, হ্যাঁ, সাহেব প্রশ্ন বলুন। বলছি। আমার দুটো প্রশ্ন আছে। আমাদের মানে একটা তো একদমই এই সময়, এই বছরের একটা ঘটনার সঙ্গে জড়িত। প্রত্যেক বছর এই সময় আমাদের মানে বাঁধা কিছু মানুষ আছেন উত্তর এবং দক্ষিণ 24 পরগনার জুড়ে, যাদের থেকে আমরা গুড় আনাই আর কি, খেজুর গুড়, নলেন এবং পাটালি। এই বছর এই এদের থেকেই জানতে পারলুম গত 1 মাস ধরে এই নিপা ভাইরাস নিয়ে এমন একটা বিভীষিকার সৃষ্টি হয়েছে, অনেকেই গুড় কিনছেন না, গুড় নষ্ট হচ্ছে, পড়ে যাচ্ছে। এবং আমি একদম খোঁজ খবর নিয়ে যেখানে জানতে পেরেছি, সেখানে প্রত্যেকটা বাদুড়ের স্যাম্পল টেস্ট করে নেগেটিভ পাওয়া গেছে। তাদের গুড়েতে কোনো ভয় নেই, সেই রকম গুড়ই এনেছি। কিন্তু বাড়ি মানে এবার যৌথ পরিবারের মধ্যে অনেকেরই হচ্ছে যে বড়রা খেতে পারে, বাচ্চাদের দিও না, বাচ্চাদের যদি অথচ বাচ্চারাই সবচেয়ে বেশি ওটার অপেক্ষায় থাকে এবং ভালোবাসে। তো এই এই ক্ষেত্রে জিনিসটা কনজিউম করার আগে কি কি প্রিকশন নেওয়া উচিত, মানে প্রথমত আদৌ দেওয়া উচিত কিনা, এবং দিলে কি কি প্রিকশন নেওয়া উচিত, এইটা যদি একটু বলেন। আর দ্বিতীয়টা হচ্ছে, এখন তো দেখছি ধ্যান ধারণা পাল্টে যাচ্ছে। আমাদের ছোটবেলায় যেভাবে মানে কর্নফ্লেক্স ইত্যাদি হেলদি ব্রেকফাস্ট হিসেবে দেয়া হতো, এখন এগুলো ডিসকারেজ করা হচ্ছে, এই যে প্রসেসড ইয়েগুলো। তো এই ক্ষেত্রে বাচ্চাদের জিভের স্বাদ পাল্টানোর জন্য, বিশেষ করে সকালবেলা তাড়াহুড়োতে স্কুলে যাওয়ার আগে, যদি 7 দিনই মানে সপ্তাহের 5টা ওয়ার্কিং ডে দেওয়া যায়, এইরকম বিকল্প যদি একটু বলে দেন। থ্যাংক ইউ ডক্টর। আচ্ছা, প্রথমে আমি বলি যে ধরুন নিপা ভাইরাসের কথা বলে, নিপা ভাইরাস সংক্রমণ এখন আমাদের একটা খুবই আলোচ্য বিষয়। কিন্তু গুড় যখন আপনি বলছেন, সেটা গাছের খেজুর থেকে হতে পারে, এবং কিন্তু খেজুরের রসের মধ্যেও হয়তো তার সংক্রমিত কিছু থাকতে পারে, কারণ ওই খেজুরের ইয়ের মধ্যেই তো ঝোলানো থাকে নাগরিটা। কিন্তু গুড় যে পদ্ধতিতে তৈরি হয়, গুড় যেভাবে আপনার খেজুর রস বা আখের রসকে জাল দিয়ে গুড় তৈরি হয়, তাতে ভাইরাসের থাকার কথা আমার আমার বিচার বুদ্ধিতে বলছে তাতে ভাইরাস থাকার কথা নয়। এবং গুড় আমি বলবো অত্যন্ত হেলদি একটা জিনিস বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষত খেজুর গুড় খেতে ভালো। আখের গুড় অপরিসীম উপকারী। আখের গুড় বাড়িতে সহজলভ্য একটা খুব ভালো উপাদান, যার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে। বাচ্চারা প্রায় প্রতিনিয়ত আয়রনের অভাবে ভোগে। দেখবেন আমরা ছোটবেলায় গুড় রুটি খেয়েছি, আমরা ছোটবেলায় মায়েরা জলখাবারে গুড় মুড়ি দিতেন। এগুলো যে কত ভালো আহার, সেটা আজকে আমি এই বয়সে এসে বুঝতে পারি। তো আমি বলবো যে বাচ্চাকে গুড় খাওয়ান, বাচ্চাকে গুড় মুড়ি খাওয়ান জলখাবারে, বাচ্চাকে গুড় রুটি খাওয়ান খাবারে। গুড়টাকে একটু গলিয়ে নিয়ে বাচ্চাকে লাগিয়ে দিন। আমি গুজরাতে দেখেছি ওরা ঘি গুড় খাওয়ায়, ঘিয়ের সঙ্গে গুড় মিশিয়ে খাওয়ায়, ভেরি টেস্টি।
খুব ডিলিশিয়াস। আর বাচ্চার ক্ষেত্রে আমি যেটা বললাম, যেটা আমি বলে থাকি, ধরুন আপনি সুজি খুব ইজিলি মানে খুব সহজে খাওয়া যায়। আপনি একদিন 5 দিন ওদের, একদিন তো এখন ইংলিশ স্কুলগুলো তো আপনার হয় 5 দিনে, তো 2 দিন বলছি 2 রকম সুজি বানান, একদিন মিষ্টি সুজি, একদিন নোনতা সুজি, একদিন চিড়ে দিয়ে একটু পোহা করে দিন, একদিন একটু কর্নফ্লেক্স দেয়া যেতে পারে, একদিন যদি সম্ভব হয় একটু গরম গরম রুটি, তাতে একটু ওপরে ঘি মাখিয়ে দিন, একদিন একটু সব রকম সবজি গ্রিট করে নিয়ে সেটাকে আটা দিয়ে ভালো করে মেখে একটু সবজি দিয়ে রুটি করে, একটু সবজি রুটি যেটা আমরা খাই, আলুর পরোটার জায়গায় সবজির পরোটা, হ্যাঁ। একটু ওটসের উম, চিল্লা করে দিলেন। হ্যাঁ, আমি অবশ্যই এইভাবে জিনিসগুলোকে ভাবা যেতে পারে। এবং ওটসের কথা ম্যাডাম বললেন, ওটসের একটা কথা বলছি, ওটস রুক্ষতাকারক, সুস্থ বাচ্চাকে খাওয়াবেন না ওটস। তাদের ক্ষেত্রে আমি খাওয়াতে বলবো যাদের ক্ষেত্রে কিন্তু লেখন ক্রিয়াটা দরকার, যারা একটু বেশি ওয়েট, যেমন কিছুক্ষণ আগে একজন ফোন করেছিলেন, তার ক্ষেত্রে ওটসের কথা বললাম। স্বাভাবিক বাচ্চাকে ওটস না খাওয়ানোই ভালো, বা খুব অকেশনাল দেওয়া যেতে পারে ফর চেঞ্জ অফ টেস্ট। বেশ। ফোনে কি আছেন? হ্যালো, হ্যাঁ, নমস্কার, বলুন কে কে বলছেন? আছেন? আমতলাতে বলছি, নিখিল ঘোষ। বলুন। বলছি 2 বছর 2 মাস আমার নাতির বয়স, হুম। এখনো কি ফোটানো জল খাওয়ানো যেতে হবে? এখন ফোটানো জল খায়, কতদিন খাওয়ানো যাবে? সেটা নয়, আপনাকে একটা ভালো সোর্সের জল খাওয়াতে হবে। সেটা যদি আপনার ওখানে ডিপ টিউবওয়েল থাকে সেটাও আপনি খাওয়াতে পারেন, বা এখন যে আরও ইউভির জলগুলো চলে এসছে, অ্যাকচুয়ালি ফুটিয়ে জল খায়, ওই পাস্তুরাইজেশন হচ্ছে সব রকম জীবাণু মারার এখনো অবধি প্রধান অস্ত্র। তবে আমাদের শরীরের মধ্যেও কিছু রোগ প্রতিরোধক ক্ষমতা আছে এবং সেটাকে ডেভেলপ করা দরকার। আমি বলবো আপনি আস্তে আস্তে আপনি ওই অভ্যাস ত্যাগ করুন, এবং ভালো সোর্স, মানে আমি যেমন বলছি, খুব অপরিষ্কার কুয়ো বা শ্যালো টিউবওয়েল এরকম জল খাওয়াবেন না। ডিপ, যদি টিউবওয়েলের জল খাওয়াতে হয়, ডিপ টিউবওয়েল বা অনেক গভীর ইদারার জল, বা আপনার যদি সম্ভব হয় যে আজকে যে জলগুলো পাওয়া যায় বাড়িতে, যে আমরা যে বাড়ির যে প্লেন ফিল্টার যে ওয়াটার, আমরা আগে যে ক্যান্ডেল দিয়ে ফিল্টার করতাম, সেগুলোও পাওয়া যায়, সেরকম জল খাওয়ানো যেতে পারে। আরও ইউভি যদি অ্যাভেলেবেল হয় খাওয়াতে পারেন। বেরিয়ে আসুন আস্তে আস্তে, দেখুন ওর কতটা, কারণ আমাদের শরীরের একটা রোগ প্রতিরোধক বল আছে, তাকেও তো রোগ জীবাণুগুলোকে চিনতে হবে, একটু সুযোগ দেওয়া উচিত। যদি বাকি সব কিছু ঠিক থাকে, শরীরের রোগ প্রতিরোধক বল ঠিক থাকে, আমার মনে হয় খুব অসুবিধা হবে না। বেশ। মিন্টু দালাল ফেসবুকে প্রশ্ন করছেন, ডাক্তারবাবু নমস্কার, আমার মেয়ের বয়স 14 বছর, মাসে একবার করে সর্দি লেগে কাশি হয়, হাতুড়ে ডাক্তারবাবু অ্যান্টিবায়োটিক খেতে বলে, এটা খাওয়া কি ঠিক? না, এটা খাওয়া ঠিক ভুল আমি এর কোনো মন্তব্যে যাব না। আপনার যখন প্রবলেম হবে, আপনি যার কাছে যাবেন সে তার মতো এটাকে উপশম করার চেষ্টা করবে। সেক্ষেত্রে আমি যেগুলো বললাম সেগুলো হচ্ছে, যাদের ক্ষেত্রে এই ধরনের সর্দি কাশি লেগে থাকে, তাদের ক্ষেত্রে আমি আবার বলবো সুপাচ্য খাবার খান, এবং শীত জিনিস থেকে দূরে থাকুন। যেগুলো আমি আগেও বলেছি, ঠান্ডা জল, ঠান্ডা হাওয়া, ঠান্ডা খাবার, এবং কিছু খাবারেরও আমি নিষেধাজ্ঞা বলেছি, কিছু খাবারের পদ্ধতি আমি বলে দিয়েছি, কিভাবে খাওয়াবেন, কি সহজপাচ্য জিনিস খাওয়াবেন, কখন খাওয়াবেন, এবং তারপরে আমি যেটা বলেছি সেটা হচ্ছে কি জিনিস খাওয়াবেন না। আচ্ছা, এক্ষেত্রে আমি বলি যে একটা জিনিস আমি বলা হয়নি, জলটাকে একটু গরম করে, জলটা একটু গরম জল খান। আর আরও ভালো হয় যাদের ক্ষেত্রে সর্দি কাশির প্রবণতাটা আছে, তাদের ক্ষেত্রে আমি বলবো জলটা আপনি একদম আদা বা সুঁট দিয়ে ফোটাতে পারেন, বা যদি ওটা ওইভাবে ফুটিয়ে নিলে বাচ্চারা ওই জলটা খেতে চায় না, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ফুটন্ত জল ফুটে গেল, তার মধ্যে আদা বা একটু সুঁট দিয়ে দিলেন, জলটা ঠান্ডা হলে তাতেও যে আদা বা সুঁটের যে তত্ত্বটা আসে, সেগুলো আমি আবার বলছি, ওই যে আমাদের বায়ু এবং কফকে হজম কমিয়ে অগ্নিকে স্বাভাবিক করে এবং এই কফটা উৎপত্তি বন্ধ করে। আরও কিছু জিনিস করতে পারেন, যেমন রেগুলার অভ্যঙ্গ করতে পারেন, নস্য করতে পারেন। এই যে সর্দি কাশির প্রবণতা যারা আছে, এগুলো তো আমি যদি আধুনিক বিজ্ঞানে বলি অ্যালার্জি এবং ইনফেকশন, এক্ষেত্রে অ্যালার্জি এবং ইনফেকশনকে আটকাতে নস্য, মানে ন্যাজাল ইনস্টিলেশন অফ মেডিসিন, আমাদের ঔষধিযুক্ত তেল পাওয়া যায়, তার মধ্যে একটা তেল বলি অনু তেল, তার মধ্যে দশমূল তেল, শরবিন্দু তেল, একটু ডাক্তারের কনসাল্ট করে নিলে ভালো হয়। আপনি সকালবেলা গরম জলের ভাপ নিয়ে সেই তেল যদি নাকে দু ফোঁটা করে নেন, তেলটা না গিলে কিছুক্ষণ অপেক্ষা করেন, মুখে যা কফ এলো ফেলে দিলেন, কিছুক্ষণ পরে স্নান করলেন, স্নানটা একটু গরম জলে করুন, উষ্ণ সেবা করুন, একটু গরম খাবার খান, গরম জল খান, ঠিক আছে? আপনি এইগুলো করুন, এবং এর সঙ্গে কিছু আছে যেগুলো আপনার ব্যাধি প্রতিরোধক ক্ষমতাকে বাড়াতে পারে, যার মধ্যে আমি বলেছি চ্যবনপ্রাশ হতে পারে, কণ্টিকারি অবলেহ হতে পারে, অগস্ত্য হরিতকি রসায়ন হতে পারে, যেগুলো এই রোগ প্রতিরোধকে সাহায্য করে। এগুলো করলে আশা করি আপনার মেয়েকে প্রত্যেক মাসে হবে না, বেশ। এই ধরনের প্রবলেম হবে না। বেশ। ফোনে চলে কে যান। আছেন? হ্যালো, হ্যালো হ্যাঁ, নমস্কার, বলুন। কে বলছেন? হ্যালো হ্যাঁ, হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি। কে বলছেন? হ্যালো
দাঁড়ান। আপনি কে বলছেন? আচ্ছা, আমি পুরুলিয়া থেকে রতন দাস বলছি। বলুন। আচ্ছা, আমার অন্য প্রশ্ন, অন্য কোনো তো নাম্বার নেই ফোন করার? এই রাত্রি 12টার পর গীতাঞ্জলি আচ্ছা, যে প্রশ্নে ছিলাম মানে যে প্রশ্নে চলে যাব আমরা, সেটা হলো যে কুলেখাড়া। আমরা জানি যে কুলেখাড়া আপনাদের মানে শাস্ত্রে একটা র আয়রনের বড় উপাদান। আপনারা বলেন যে আয়রনের একটা বড় উপাদান হচ্ছে কুলেখাড়া এবং যারা গর্ভবতী মহিলা প্রসূতি তাদেরকেও আপনারা কুলেখাড়া খাওয়ার নিদান দেন। মেয়েদের সবসময়ই একটু মানে আমি কিশোরীদের কথা বলছি যেহেতু আমরা ছোটদের কথা বলছি। যেই মুহূর্তে তার মেনস্ট্রুয়েশন শুরু হয়ে গেল, তার শরীরে কিন্তু লোহার চাহিদা বাড়লো, আয়রনের চাহিদা বাড়লো এবং খুব স্বাভাবিকভাবেই তার আয়রন অভাব ঘটতে শুরু করলো। এই মেনস্ট্রুয়েশন চলে যে পিরিয়ডটাতে এই ধরনের বয়সের মেয়েদের, আপনি যেহেতু ছোটদেরই ডাক্তার, আমি তাদের কথা দিয়েই জিজ্ঞেস করব, কুলেখাড়ার কিভাবে তাদের খাওয়ানো হবে? বা কুলেখাড়াটা কি সপ্তাহে রোজ খাবে? নাকি ২ দিন খাবে? নাকি এর খাওয়ার নিয়ম কি কুলেখাড়ার? কুলেখাড়া আমাদের শাস্ত্রোক্ত একটা বড় মানে শাস্ত্রোক্ত হচ্ছে, আমি বলবো যে সমাজে প্রচলিত একটা অনেক বড় ওষুধ এবং এটা নিয়ে কাজ করেও দেখা গেছে যে এটা আমাদের শরীরে রক্তাল্পতাকে কাটাতে যথেষ্ট পরিমাণ সাহায্য করে এবং এটা নিয়ে রিসার্চ হয়েছে, সেটাও দেখা গেছে। আহ, তবে আয়ুর্বেদে যেটা রক্তাল্পতার যে অধ্যায় পাণ্ডুরোগ অধ্যায়, সেখানে খুব এটাকে জোর দিয়ে এটাকে কুলেখাড়ার কথা বলা ওইভাবে হয়নি। যদিও আমি বলবো যদি শাক খেতে চান কুলেখাড়া রস খাওয়া যেতে পারে, বা সেটাকে আপনি কখনোই ভেজে তার আপনি উপাদানটাকে নষ্ট করবেন না। আপনি যদি হয়ও তাকে একটুখানি আপনি নয় রস করে খেলেন, আর নয়তো আপনি হালকা করে ঘি গরম করে সেটা দিয়ে ঘিয়ে নেড়ে আপনি খাবেন। ঘি দিয়ে খেলে যে কোনো জিনিস অনেক বেশি সুপাচ্য এবং সেটা অনেক গ্রহণযোগ্য হয়। তবে বাচ্চাদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে বলি, যে কোনো কারোর ক্ষেত্রে বলি, আমাদের আয়রনের উপাদান কিন্তু খাদ্য। আয়রনের প্রথম এবং প্রধান উপাদান খাদ্য। এবং আমাদের এইরকম অ্যাডোলেসেন্স গার্লরাও আমাদের কাছে আসে, আমি মাকে বলি বিশেষ যত্ন নাও তার খাওয়ার প্রতি। আমাদের যে প্রচুর পরিমাণে আয়রন আছে সেটা হচ্ছে সবুজ শাকসবজিতে। ভাত রুটি একটু কমিয়ে দিন, তাকে একটু ডাল দিন, আমি বলি যে 1 বাটি সবজি খেতে দিন, গ্রিন ভেজিটেবলসের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে। এবং গৃহস্থের বাড়িতে কোনো জোর জবরদস্তি তো নেই, যে ক্লাস 1 প্রোটিন আমরা প্রত্যেকেই মাছ মাংস ডিম কিছু অল্প পরিমাণে অন্তত বাচ্চাদের এনে দেওয়ার চেষ্টা করি, সেইটা একটুখানি খাওয়ান। এবং যখন আমি সবজি খাচ্ছি তখন চেষ্টা করুন খাওয়ার পরে সাইট্রাস জিনিস, কোনো লেবু জাতীয় জিনিস খেতে। কারণ আমাদের যতগুলো আমাদের যতগুলো এই পাণ্ডুরোগাধ্যায় ওষুধ বলা আছে, আমলকি বা ত্রিফলা তাদের মধ্যে আছেই আছে। এই আমলকির কাজ হচ্ছে ওই যে আপনার ওষুধের মধ্যে বা খাবারের মধ্যে যে আয়রন তত্ত্বটা আছে সেইটাকে শরীরকে অঙ্গীভূত করা। আমলকি এবং ত্রিফলা ছাড়া কিন্তু আয়ুর্বেদে কোনো পাণ্ডুরোগের ওষুধ নেই। এছাড়া আমি দ্রাক্ষা এবং খেজুরের কথা বলেছি, এগুলো অত্যন্ত ভালো। আর সবুজ শাকসবজি এবং মাছ মাংস। এছাড়া কুলেখাড়া ডেফিনেটলি আমি তো বলছি কুলেখাড়ার অনেক গুণাগুণ আছে, তার মধ্যে পাণ্ডুরোগ ডেফিনেটলি একটা। কুলেখাড়া রস করে খাওয়া যেতে পারে, ভেজে হালকা করে, খুব ডিপ ফ্রাই না করে খাওয়া যেতে পারে। তার গুণাগুণ, ঔষধি গুণাগুণ বজায় থাকবে। ফোনে একজন আসছেন। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কে বলুন। বলছেন? হ্যাঁ, গৌতম সাউ খিদিরপুর থেকে বলছি। বলুন। বলুন। নমস্কার নমস্কার। সবাইকে। হুম। আচ্ছা, আমার একটা জিজ্ঞাসা ছিল, এই ডাক্তারবাবুদের এই আয়ুর্বেদিক মেডিকেল কলেজ কোথাও আছে কি শ্যামদাস ছাড়া? বেশ। আপনি ছোট করে বলে দিন যে কোথায় কোথায় আছে। আমাদের কলকাতার বুকে 3টে আছে। আমাদেরটা জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা শ্যামবাজার একদম 5 মাথার মোড় থেকে দীনেন্দু স্ট্রিটে দেশবন্ধু পার্কের পাশে। আর একটা আছে শ্যামাদাস বৈদ্য শাস্ত্রপীঠ, সেটা হচ্ছে রাজাবাজার সায়েন্স কলেজের জাস্ট উল্টো দিকে। আর গ্রে স্ট্রিটে আছে বিশ্বনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয়। এটা হচ্ছে 3টি কলেজ। এছাড়াও আমাদের কাকিনাড়াতে বেল্লে শঙ্করপুরে রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক মেডিকেল কলেজ আছে, এবং কন্টাইতে আমাদের কাঁথিতে একটি রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয় আছে। এছাড়াও কিন্তু এগুলো নয়, আমাদের ডিরেক্টর অফ আয়ুর্বেদ পরিচালিত আপনাদের যেটা বলে এসএডি হচ্ছে আপনার সাব ডিভিশনাল আয়ুর্বেদিক ডিভিশন, আয়ুর্বেদিক ডিসপেন্সারি। এটা অলমোস্ট প্রত্যেকটা ব্লকে আছে এবং সেই সব জায়গাতেই কিন্তু চিকিৎসার যথেষ্ট যোগ্য সুযোগ আছে। আপনি আপনার জায়গা মতো একটু সার্চ করে নিন, স্যাডস আয়ুর্বেদ বলে আপনার জায়গাটা দিন, আপনার হয়তো সেই লোকেশনটা চলে আসবে। এছাড়াও আপনি যদি গ্রামে থাকেন, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আয়ুর্বেদ পরিষেবা আছে।
ফোনে কে আছেন এবার? হ্যাঁ, বাবা, হ্যালো, নমস্কার। নমস্কার ডাক্তার। বলুন। নমস্কার ডাক্তারবাবু। কে বলছেন? কোথা থেকে? নমস্কার আমি নমস্কার এই সল্টলেক থেকে স্বপন চৌধুরী বলছি। বলুন। বলুন। বয়সটা বলো। বয়স আমার 71। হুম। ব্যাপার হচ্ছে আমার খুব কোষ্ঠকাঠিন্যের অসুবিধা আছে। পটি করতে মানে পটিটা ঠিক ক্লিয়ার হয় না। বেশ, বেশ শুনতে থাকুন আপনি। হ্যাঁ, আমরা যদিও আজকে ছোটদের নিয়েই অনুষ্ঠান করছি, তবু বয়স্ক মানুষ একটু সংক্ষেপে বলে দিন। হ্যাঁ, বয়স্কদের পটির এই যে আমি যেটা বললাম, বয়স্কদের ক্ষেত্রে পটির সমস্যা থাকবে। পটির কারণ হচ্ছে বাতবৃদ্ধি। বয়সকালীন অবস্থাটাই হচ্ছে বায়ুর প্রাবল্যের অবস্থা সেখানে থাকে। একটু যেগুলো আমি ডায়েট বলেছি, যেগুলো আমি অলরেডি বলেছি, সেগুলো একটু মানুন। একটু জলীয়, একটু জল জাতীয় জিনিস বা লিকুইড, বেশি জল বেশি পরিমাণে খান। খাবারের মধ্যে যে আপনি যখন ভাত রুটি যখন খাচ্ছেন তার মধ্যে একটা জলীয় অংশ খান। রুটি খান, ভুসিওয়ালা আটার রুটি খান, ঠিক আছে? আর রোজ আপনি মলত্যাগের অভ্যাস করুন। মানে রোজ মলত্যাগ করবেন। আর আপনাকে কিছু ওষুধের কথা বলছি। আপনি একদম একটু আগে একজন আমাকে ইসবগুলের কথা বলেছেন, আপনি ইসবগুল খেতে পারেন। আয়ুর্বেদিক ওষুধ ইসবগুলো আয়ুর্বেদে বর্ণিত আছে। এছাড়াও ত্রিফলা চূর্ণ, পথ্যাদি বিরেচন, অবিপত্তিকর চূর্ণ, পঞ্চশকার চূর্ণ, আমাদের বহু ওষুধ আছে। সেইগুলো একটু আয়ুর্বেদিক কোনো ডাক্তারকে কনসাল্ট করুন। করে খাওয়ার আগে আপনার প্রয়োজন মতো 1 থেকে 2 চামচ আপনি খান। খেয়ে একটু গরম জল খান এবং সকালবেলা যদি আপনার কোষ্ঠকাঠিন্যের জন্য মলদ্বারে কোনো ব্যথা, কাটা, জ্বালা থাকে, একটু ঘি বা বাড়িতে যা আছে একটু তেল লাগিয়ে নিন। রেগুলার বসুন এবং আপনি দেখবেন আপনার নিশ্চয়ই এর উপশম হবে। কিন্তু একটু দেখে নিতে হবে যাদের ক্ষেত্রে দেখা গেছে যে ডায়াবেটিসের প্রবলেম আছে, যাদের ক্ষেত্রে দেখা গেছে থাইরয়েডের প্রবলেম আছে, এরকম কিছু কিছু কারণে কিন্তু তাহলে সেই রোগগুলোকেও নিয়ন্ত্রণ করতে হবে। এগুলো হচ্ছে সেকেন্ডারি কজ অফ। চলে যাব পরের প্রশ্নে, যে এই যে ফোনে কেউ আছেন? আচ্ছা, ফোনে আগে ফোনটা নিয়ে নিই। না, না, না। বেশ। হ্যাঁ, তোমার প্রশ্ন। যে বাচ্চাদের একটা সময় দেখা যায় যে গ্রোথ পেন হয় পায়ে। একটা সময় বাচ্চারা যখন বড় হয় তখন ওই বিশেষ করে 6, 7, 8 এই বয়সটাতে একটা গ্রোথ পেন হতে থাকে। এই গ্রোথ পেনের আয়ুর্বেদে মানে কোনো রকম সুরাহা পাওয়া যায়? কারণ এই গ্রোথ পেন অন্য কোনো প্যাথিতেই খুব একটা সারে না, কিছুটা হোমিওপ্যাথি আরাম দেয়। আয়ুর্বেদের কোনো চিকিৎসা কিছুটা আছে? আমাদের ব্যথা হচ্ছে জিনিসটা আমাদের আমরা কতটা ব্যথা বোধ করছি সেটা আমাদের কিন্তু একটা পেইন থ্রেশহোল্ডের উপর নির্ভর করে। বাচ্চাকে সঠিক পুষ্টি দিন। বাচ্চারা সাধারণত অপুষ্টিতে ভোগে, যার জন্য তাদের কাছে অল্প ব্যথা বেশি মনে হয়। আমি বলছি, আমি এটাকে একটুও ছোট না করে বলছি, যদি সঠিক পুষ্টি থাকে দেহে, সে কিছুটা ব্যথা সহ্য করতে পারবে। তো পুষ্টি প্রধান বলবো এবং একটু অভ্যঙ্গের কথা বলছি, কারণ যে নাহি বাতাদৃতে শুলম, আপনি বায়ু বৃদ্ধি ছাড়া কোনো রকম ব্যথার আমাদের শরীরে হয় না। এবং তৈল অভ্যঙ্গ করুন, একটু গরম জলে স্নান করতে দিন, একটু খেলাধুলো করুক, পেন চলে যাবে। বেশ। একটু কাউন্সেলিং দরকার। বেশ, চলে যাব যে অনেক প্রশ্ন আসছে, তার আগে ছোট ছোট করে কিছু কিছু প্রশ্ন ছুঁয়ে যাই। যে ধরুন এই বাচ্চারাই যখন, আমরা বলি না যে ছোটবেলা থেকেই বিশেষ করে মেয়েদের হাড়ের জোর বাড়ানো খুব দরকার। হাড়ের জোর বাড়ানোর জন্য আয়ুর্বেদে উপায় কি? হাড়ের জোর আলাদাভাবে তো ওইভাবে বাড়বে না। আমি আপনাকে বলি, আয়ুর্বেদের যে তত্ত্ব, যেটা থিওরি, যে আমরা বললাম শরীরে পরিপাক করে আহার রস তৈরি হবে। আমাদের শরীর তৈরি হয় 7 রকমের এলিমেন্ট দিয়ে। আমাদের এই 3 দোষের প্রভাবে অগ্নির সঠিক কার্যে আমাদের আহার পরিপাক হয় এবং পরিপক্ক রস আমাদের এই ধাতুগুলোকে উত্তর পোষণ করে, ঠিক আছে? তো প্রথমে রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা, শুক্র, এই 7টা ধাতু আছে। তো 7টা ধাতুর মধ্যে অস্থি ধাতুও পড়ে। আমরা যে খাবার খাচ্ছি সেই আহার রসে কিন্তু সমস্ত ধাতুকে সমস্ত ধাতুকে পরিপোষণ করবে। কাজেই এখানেও আমি বলবো যে আপনার সঠিক আহার। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে একটা হচ্ছে আউটডোর অ্যাক্টিভিটিস কম এবং তাদের সানরে যেটা আমাদের শরীরকে মজবুত করে, বলেন ক্যালসিয়াম, ফসফরাস, এই যে ক্যালসিয়াম অ্যাবজর্পশনকে সাহায্য করে ভিটামিন ডির অ্যাক্টিভেশনের একটা রোল হচ্ছে সূর্যালোকের। তো এই মেয়েদের একটু আউটডোর ছেলেরা যেমন একটা মাঠে গিয়ে অনেকক্ষণ খেলে দুলেলো, আমরা মেয়েদের সেই সুযোগ দিই না। একটু আপনি একটু মেয়েদের একটু আউটডোর অ্যাক্টিভিটিস, একটু রোদ্দুরে বেরোনোর একটু সুযোগ দিন। আর
মেয়েদের আমরা অনেক ঢাকা, অনেক যে ক্ষেত্রে আমরা দেখেছি যাদের মধ্যে, এটা আমি বইয়ের কথাই বলছি, যারা অনেক বেশি ঢাকা পোশাক পরে, বোরখা পরে, তাদের ক্ষেত্রে দেখা গেছে একটা ভিটামিন ডি এর অভাব। তো একটু আউটডোর অ্যাক্টিভিটি, একটু অভ্যঙ্গ, আর খাবারের মধ্যে বলছি এমনি খাবার থেকেই অস্থিধাতু পোষণ হবে। তার মধ্যেও যদি আমরা একটু ডিমের কুসুম, দুধ জাতীয় প্রোডাক্ট, ঘি, মাখন, এই জাতীয় জিনিসগুলো খাওয়াই, তাহলে আরেকটু ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ হবে দেহ এবং হাড় মজবুত হবে। তবে আমি আবার বলছি, ওই আহার রসে কিন্তু সমগ্র ধাতুর পোষণ করে। এইখানে যাদের হাড়ের দুর্বল হয় তারা কিন্তু কখন হাড়ের দুর্বল হতে পারে না, একটা বয়সের পরে, সেটা কিন্তু অস্থি শ্বশুরতা, ওটা কিন্তু মেনোপোজাল ওমেনের ক্ষেত্রে, বাচ্চার ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে যে এই যে হঠাৎ করে রিপ্রোডাক্টিভ এজে তারা চলে এলো, তাদের মেনার্কি শুরু হয়ে গেল এখন 9-10 বছর, ঠিক আছে, তখন যে তার একটা বর্ধিত, তার যে একটু দুধের পরিমাণটা বাড়ানো উচিত, তাকে যে একটু ঘি দিতে হবে, তাকে যে একটু মাখন দিতে হবে, তাকে যে একটা রোজ ডিম দিলে ভালো হয়, এই কনসেপ্টটা বাবা মায়ের মধ্যে আনতে হবে। দ্বিধা নেই, আমি রেডিওতেই বলছি, আজও কোথাও আমি জানি না এক্ষুনি হয়তো প্রচুর প্রতিবাদ আসবে, আমি সামগ্রিক বিচারে বলতে পারি মেয়ে চাইল্ডরা কোথাও একটা অবহেলার শিকার। সৌরাজ বিশ্বাস ফেসবুকে প্রশ্ন করেছেন, বাচ্চার বয়স 42 দিন, পায়খানা করছে না, 10 দিন হয়ে গেল, প্রস্রাব দিনে 10-12 বার করছে, কি করণীয়? তার আগে বলে দিই যে আমরা যখন এর আগেও ডাক্তারবাবুদের নিয়ে এসেছি, তারা বলেন যে শিশুদের এই যে 10 দিন 12 দিন পটি হচ্ছে না, আবার দিনে 10 বার হচ্ছে, এটা পুরোটাই নরমাল। আয়ুর্বেদেও কি হ্যাঁ, আমিও সেই কথাই বিষয় বলবো, বলে? আমিও সেই কথাই বলবো। তবে 3 দিন পরে যদি ইয়ে না হয়, আমাদের বলা হচ্ছে যদি 3 দিন পরেও বাচ্চার স্টুল না করে, তাহলে আমার একটু জিনিস দেখে নিতে হবে যে বাচ্চার খাবারটা ঠিক মতো খাচ্ছে কিনা। বেশ। কারণ আমার তো মলটা সেখান থেকে ফর্মেশন হবে। আদারওয়াইজ উনি এই যে আপনি 10 দিনের আগে যে মলটা করেছে সেটা নর্মাল না কোষ্ঠকাঠিন্য, উনি কিন্তু বলে দেন। ফোনে একজন আছেন, নমস্কার। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কি বলছেন? আমি জয়দেব ব্যানার্জি বলছি, সিঙ্গুর বলনবাড়ি থেকে। বলুন। আমি একটা জিনিস জানতে চাই, সাদা তিল বাটা দিয়ে যে তরকারি খাওয়া হয়, হুম, ওটা কি কি উপকার হয়, এটা যদি বেশ। বলে দেয়। বেশ, সাদা তিলের উপকার জানতে চেয়েছেন। আয়ুর্বেদে এরকম কোনো উপকারের কথা আছে? তিল খুব ভালো। তিল আমাদের খুবই ভালো। তিল বাতশামক, তিল একটা গুড নিউট্রিশাস সিড, যেটা আছে গুড সোর্স অফ আপনার ক্যালসিয়াম। তিল খাওয়া যেতে পারে, এবং প্রধানত আমি বলবো যেখানে দেখা গেছে আমাদের মেয়েরা মেনার্কিতে ঢুকছে এবং তাদের মেনস্ট্রুয়েশন ঠিকভাবে হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু তিলের জুস, তিলটাকে ভালো করে বেটে নিয়ে তার রস গুড় দিয়ে, এটা কিন্তু উপাদেয় মানে অতি উপকারী। হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছেন নন্দা হাওড়া থেকে, কাঁচা হলুদ, আমলকি আর পাতিলেবু কখন খাওয়া উপকার? এই কখন খাওয়া উপকার, এই প্রশ্নটার সঙ্গে আমাদের প্রশ্ন জুড়ব। এই যে 3টি উপকরণ বলেছেন, আমরা জানি ডিটক্স ওয়াটারের এই 3টি উপকরণ খুব কাজে লাগে। আয়ুর্বেদে শ্রেষ্ঠ ডিটক্স ওয়াটার কি? ডিটক্স ওয়াটার আয়ুর্বেদ, এরকম মানে সকালবেলা আয়ুর্বেদে উঠে যে জলটা বিভিন্ন আমাদের খেতে বলা হয়। বিভিন্ন ইয়ের অন্তরিক্ষ জলের কথা বলা আছে, বিভিন্ন জলের কথা বলা আছে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে জল পানের জন্য কোনো রকম বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন রকম কাঢ়ার, এই যে আপনি যেটা বললেন কাঢ়ার কথা বলা আছে, যেমন আমরা কিন্তু একদম ডিটক্স ওয়াটারের কথা আপনি আমার জিজ্ঞেস করছেন কোনো ঔষধি দ্রব্য দ্বারা, এটা যেমন ধরুন, আমি আরো সহজ করে যদি প্রশ্নটা করি, যে এই যে প্রত্যেকদিন সকালে উঠে হুম, ওজন কমানোর জন্য অনেকেই আমরা মধুলেবুর জল খাই, কেউ জোয়ান ভেজানো, জিরে ভেজানো জল খাই, কেউ মেথি ভেজানো জল খাই, এদের প্রত্যেকটারই মানে আমাদের শরীরের মেটাবলিক বিষয়টাকে তারা উন্নত করে। এই আমলকির যে প্রশ্নটা ছিল, যিনি প্রশ্ন করেছিলেন, যে নন্দা হাওড়া থেকে জিজ্ঞেস করেছেন যে আচ্ছা, কাঁচা আমলকি, কাঁচা হলুদ এবং আর একটা কি বললেন? পাতিলেবু। পাতিলেবু। আমি আমলকি খাওয়ার কথা বলছি। আমলকি রসায়ন, আমলকি আপনি সকালবেলা খালি পেটে সরস করে খেতে পারেন। এটা শরীরের রসায়ন মানে শরীরকে পুষ্ট করবে, শরীরের ইমিউনিটি পাওয়ারকে বাড়াবে। যদি আপনার প্রমেহ জাতীয় কোনো অসুখ থাকে সেটাকে ভালো করবে। কাঁচা হলুদ মানে হলুদ জিনিসটাই হচ্ছে আপনার একটা রসায়ন এবং আপনার তাতে প্রমেহগ্ন। তা হলুদের ক্ষেত্রে আমি যদি খাই তাহলে শরীরের মধ্যে একটা হচ্ছে তার একটা হলুদের একটা বড় প্রপার্টি আছে,
মানে জীবাণুনাশক প্রপার্টি আছে। তো property তো হ্যাঁ, তো সেই ক্ষেত্রে খেতে পারি। হলুদ আমি প্রমেহের জন্য খেতে পারি। আর এছাড়া আপনি পাতিলেবুর কথা বললেন। পাতিলেবু বাচ্চাদের ক্ষেত্রে আমি সবচেয়ে যেটা আগে বললাম, আপনি খাওয়ার পথে আমরা ছোটবেলা থেকে খেয়েছি নেমন্তন্ন বাড়িতে পাতে একটি পাতিলেবু দিত। খুব ভালো হচ্ছে যখন বাচ্চাকে খাওয়াচ্ছেন, বাচ্চার পাতে একটা পাতিলেবু রাখুন। বাচ্চাকে যখন সবজি জিনিসটা খাওয়াচ্ছেন, মাছ মাংসের ক্ষেত্রে বলবো না, কিন্তু সবজি যখন খাওয়াচ্ছেন বা ঝোল খাওয়াচ্ছেন, তখন একটু পাতিলেবুর রস চিপে দিন। সেটা দিয়ে ওই সবজির মধ্যে যে আয়রনটা আছে সেটা তার দেহে যাবে। আমি ঠিক ডিটক্স জলের উত্তর দিতে পারলাম না। ফোনে কি আছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি শিবশঙ্কর দেব বিরাটি থেকে বলছি। বলুন। বলছি আমার এখন বয়স 67। আমি ওই স্ট্রেস আছি, কাশিটা আমার খুব আছে এবং সেটা আমার বিশেষ করে কখনো আমি গান বাজনা করতে গেলে আমার সেটাতে খুব সমস্যা হয়, গলা বসে যায় এবং মানে বেশি পরিমাণে কফ এসে গলায় চলে আসে আর গান করতে পারি না। আমার এটার থেকে রিমেডি কি আছে যদি একটু বেশ, বলেন। শুনতে থাকুন। আপনার গলায় যে কফটা চলে আসে তার জন্য বলবো রোজ সকালবেলা একটুখানি, আমি যে নস্যের কথা বলেছি, নস্য করুন, একটু গার্গেলিং করুন। সেই গার্গেলিংটা আপনি প্লেন উষ্ণ জল দিয়ে করতে পারেন, বা সেই গার্গেলিংটা কিছু জিনিস বলছি, পেয়ারা পাতা, বটের ঝুড়ি, যদি বটের যে ঝুড়িগুলো হয় তাতে যে নতুন কচি ঝুড়িগুলো হয় সেইগুলো দিয়ে ভেঙে নিয়ে আপনি জলের সঙ্গে মিশিয়ে পেয়ারা পাতা দিয়ে যদি করতে পারেন তাহলে গলার পক্ষে অতি উত্তম হবে। আর এছাড়া গান গাওয়ার সময় মুখের মধ্যে যেটা রাখতে পারেন, একটুখানি লবঙ্গ রাখতে পারেন, আপনি যষ্ঠিমধু রাখতে পারেন। ওষুধের কথা বলছি খদির বটি গান গাওয়ার সময় যদি আপনি রাখেন, সেই রসটা গেলে আপনার গলার এই ইরিটেশনগুলো থাকবে না। কফ কমানোর জন্যে আপনি সঠিক পরিমাণে আহার করুন, শীত জিনিস খাওয়া থেকে দূরে থাকুন। এছাড়া বিভিন্ন রকম ওষুধ আছে, তালিসাদি, শীতবলাদি, শৃঙ্গাদি, লক্ষ্মীবিলাস, চন্দামৃত, কফকেতু, একটু ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন, ওষুধ খান। কিন্তু এর জন্য আমি আপনাকে বলছি এখানে রেগুলার যেটা হওয়া উচিত, সঠিক পরিপাক হওয়া উচিত এবং কফের প্রাবল্যে বাড়ে বায়ু, মানে বিমার্গমনায় বায়ু, এর অনুলোমন হওয়া উচিত। আপনাকে কিন্তু রেগুলার মলত্যাগের অভ্যাসটা করতে হবে, আদারওয়াইজ এই প্রবলেমটা থেকে যাবে। সমীর মণ্ডল লিখছেন, পাকা বেল খেলে কোষ্ঠকাঠিন্য থাকে না, এটা কি সত্যি? বেল কিন্তু কাঁচা খাওয়াটাই ভালো। আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে বেল কাঁচা খাওয়ার কথাই বলা আছে। বেল যে শুট, ওবেসিটির ক্ষেত্রে আয়ুর্বেদের নিদান কি? এখন প্রচুর চাইল্ড ওবেসিটিও বাড়ছে। ওবেসিটির ক্ষেত্রে আয়ুর্বেদে ওষুধ আছে কি? হ্যাঁ, নিশ্চয়ই। আমি একটা কথা বলি, এখানেও কিন্তু আমি অগ্নির কথা বলবো, একটুখানি বলি, যেটা আমরা যেভাবে চিকিৎসাটা করে থাকি। আপনি বললেন যে ওবেস সে তো অনেক বেশি খায়, তার অগ্নিমান্দ মানে তার অক্ষিদে না। আমাদের অগ্নি হচ্ছে 13 প্রকার অগ্নি। একটা হচ্ছে জঠরাগ্নি। এই যে জঠরাগ্নির একটা সাম্যাবস্থা আছে, আর এর একটা হচ্ছে কমে যাওয়া, আর একটা হচ্ছে বেড়ে যাওয়া। বেড়ে যাওয়াটাও কিন্তু আপনার প্যাথোলজিক্যাল, মানে বেড়ে যাওয়াটাও কিন্তু ঠিক নয়। এদের ক্ষেত্রে একটা তীক্ষ্ণাগ্নি হয়, এরা বেশি খায়। কিন্তু এই যে আমাদের ধরুন এই যে বললাম একটা থেকে একটা ধাতুতে ট্রান্সফার হচ্ছে, তার জন্য প্রত্যেকটা ধাতু পাচনে, ধাতু থেকে ধরুন রস থেকে রক্ত, রক্ত থেকে মাংস, এর জন্য কিন্তু প্রত্যেকটা অগ্নি কাজ করে। এদের এই ধাত্তাগ্নি মানতে হয়। মানে আমি আপনাকে বলছি, এই এদের রস, রক্ত, মাংস, মেদ তৈরি হলো। এই মেদর ধাত্তাগ্নি মানদের জন্য মেদের পরে যে অস্থি, মজ্জা, শুক্র, এই যে 3টে ধাতু থাকছে সেটা তৈরি হয় না। আর এই যে ধাতু পাক করে, মানে যে এই যে আপনার এটা বললাম, প্রথমটা বললাম ডাইজেশনের কথা, তারপরে এই যে ধাতু পাকের কথা বললাম সেটা হচ্ছে মেটাবলিজমের কথা। এই যে ধাতুর পাকের জন্য যে অগ্নি দরকার সেটাকে নিয়ন্ত্রণ কি করে? এই জঠরাগ্নি। কাজে সেক্ষেত্রেও আমি বলবো যে এখানে অগ্নিকেই নিয়ন্ত্রণ করতে হবে। আমার কাছে যে বাচ্চারা আসে তাদের কাছে আমি প্রথম, তার যে ফার্স্ট ফেজ অফ চিকিৎসা হয়, তাদের আমি অগ্নিকে সাম্যাবস্থায় আনার চেষ্টা করি। মা বলে এত খায় আবার খিদে বাড়ার ওষুধ দিচ্ছি না, খিদে বাড়ার ওষুধ দিচ্ছি না, খিদেটা নর্মাল করার ওষুধ দিচ্ছি। সঠিকভাবে খাবে, ধাত্তাগ্নি পাক হয়ে গেলেই আমি যখন মেদ যেটা জমছে সেটাকে যদি আমি পরের ধাতুতে ট্রান্সফার করে দিতে পারি, অস্থি, মজ্জায়, তাহলে আর মেদটা জমবে না। মেদটা জমে যায়, তার কারণ সে পরের ধাতুতে ট্রান্সফার হতে পারে না। এটা হচ্ছে প্রথম বেসিক থিওরি আপনার মেদধাতুর। এদের খাবারের ডেফিনেটলি একটা কন্ট্রোল করতে হবে। খাওয়ার পরিমাণ কমে দিলে বাচ্চাদের অবসাদ আসতে পারে। সেক্ষেত্রে সেই খাবার খাওয়াতে হবে যেটা আপনার রুক্ষতাকারক। তার মধ্যে একটা আমি বললাম, সেটার মধ্যে জবের আটা একটা রুক্ষতাকারক। এর ক্ষেত্রে আমরা জবের আটা খাওয়াতে পারি। এর ক্ষেত্রে আমি ওটস খাওয়াতে পারি। এছাড়াও পঞ্চকর্ম চিকিৎসা করা আছে। আর যেটা আমি বলার সেটা হচ্ছে মেদোহর গুগ্গুল আছে। গুগ্গুল আমাদের প্রধান অস্ত্র, যে মেদকে নাশ করে। এই বিভিন্ন রকমের গুগ্গুল পাওয়া যায়, মেদোহর গুগ্গুল পাওয়া যায়, বিরঙ্গাদি গুগ্গুল পাওয়া যায়। এছাড়া একটা বড় জিনিস হচ্ছে বলে রাখি, গোমূত্র সেবন। বেশ, আমরা শেষ অনেক করব। কিছু জানার ছিল, এখন মনে হচ্ছে আরো না 1.5 ঘন্টা গেলে খুব ভালো হতো। কিন্তু ঘড়ি কাঁটা বলছে যে আমাদের আমাদের থামতে হাতে হবে ঠিক এবার। 10 সেকেন্ড।
11টা বাজে? হ্যাঁ, হ্যাঁ, 11টা বাজে। 11টা বাজে। আপনাকে বিদায় জানাতে হবে, কিন্তু এই দাবিটা রেখে বা আবদারটা রেখে এইরকম অনুষ্ঠানে কিন্তু আপনাকে আমরা আবার চাই। আবার আবার আসবো, বারবার আসবো। বেশ।